কিউরিওফাইট ইউটিউব চ্যানেলের কোনো হরর পডকাস্ট যাতে মিস না হয় সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং হ্যাঁ, প্রত্যেক বৃহস্পতিবার এবং রবিবার দুপুর 3টের সময় এরকম ঘোষলি কল রেকর্ডিং শুনে ভয় পেতে চলে আসুন কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে। বলির রক্ত দিয়ে আতপ চাল মেখে নৈবেদ্য দেওয়া হয় এক দেবীকে। সেই দেবী নাকি কৌটোতে বন্দী। এমনও জানা যায় যে তার উদ্দেশ্যে দেওয়া হয়েছে একাধিক নরবলি, যা প্রচণ্ড ভয়ঙ্কর। 5 বছর বয়সী একটি বাচ্চার মুখে লোটে মাছ গুঁজে দিয়ে কুয়োর মধ্যে ফেলে দেওয়া হতো। দেবী নাকি তাকে বলি হিসেবে গ্রহণ করতেন। এরকম নারকীয় ব্যাপারই নাকি ঘটে গেছিল ডায়মন্ড হারবারের একটি গ্রামে। এখনও নাকি সেই কৌটোবন্দি দেবীর উদ্দেশ্যে দেওয়া হয় একাধিক বলি। কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের আজকের এই হরর পডকাস্টটা হতে চলেছে মারাত্মক সাংঘাতিক। এবং আজকের এই এপিসোডটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার সাথে সাথে কমেন্ট করে আপনার মতামত জানান। আজকে আমার সাথে কলে ছিল দেবাঞ্জন, যে মধ্যম গ্রামে থাকে, এবং দুর্ভাগ্যক্রমে সে এবং তার পরিবার এই গ্রামে এসে পৌঁছয়। তাদের সাথে এমন এমন কিছু ঘটনা ঘটেছে যেটা শুনলে আপনাদের কি রিয়াকশন হতে পারে সেটা সত্যি আমার জানা নেই। ধরুন মা কালীকে আপনি মাছ ভাজা ভোগ হিসেবে দিতে চাইছেন। সেই সময় সেই গরম তেলে যেখানে আপনি মাছ ভাজছেন হঠাৎ করেই একটা কাক এসে ঝাঁপ দেয় এবং সেই পাত্রেই ছটফট করতে করতে সেটা মারা যায়। এরকমই ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। দেবাঞ্জনের মতো আপনিও যদি আমার সাথে এরকম কোনো প্যারানর্মাল পডকাস্টে অংশগ্রহণ করতে চান, কিউরিওফাইট এরকম একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান, তাহলে আমাকে যোগাযোগ করুন kiuriofite@gmail.com এই ইমেল আইডিতে। এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই জয়েন করুন এই সকল হরর আপডেটস পেতে। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই ফলো করবেন যদি এরকম টাইপের হরর কন্টেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকে। সেখানে আমরা মারাত্মক মারাত্মক কিছু ভিডিও আপলোড করেছি ইতিমধ্যে। আমার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছেন। তাহলে চলুন শুরু করা যাক কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, রবিবার। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের একটি হরর পডকাস্ট। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো দেবাঞ্জন, কেমন আছো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কিছুদিন আগে যোগাযোগ করেছিলাম এবং যোগাযোগ করার পর যে পার্টিকুলার ঘটনা, বা জানি না কি বলবো এটাকে, ঠিক আছে, তুমি কিছুটা শেয়ার করেছো আমার সাথে। এখনো পুরোটা জানি না, শুনবো। মারাত্মক ঘটনা, মারাত্মক, মানে ভয় তো ছেড়ে দাও, একটা মানুষের প্রাণ, ঠিক আছে, এতগুলো মানুষের প্রাণ, তোমরা ওখান থেকে যে কিভাবে ফিরে এসেছো, ঠিক আছে, এই জিনিসটাই ভাবছি আমি। কি হয়েছিল দেবাঞ্জন, একটু শুরু থেকে শুরু করো। ভগবানের কৃপা ছিল যে সেবার আমরা ফিরে আসতে পেরেছি। কি হয়েছিল? তুমি কোনোদিন এরকম কিছু শুনেছো যে কোনো দেবীকে কৌটোর মধ্যে বন্দি করে রাখা হয়েছে এবং তাকে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনে বের করে তাকে তাকে পুজো করা হয় এবং আবার তাকে কোনো একটি গুপ্ত স্থানে লুকিয়ে রাখা হয়? ঘটনাটি বললে সবাই বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি জায়গাটা এবং জায়গাটাকে নিয়ে কি কি ঘটনা আছে। কি হয়েছিল একটু বলো তো। তো এটা 2019 ডিসেম্বরের ঘটনা। ডিসেম্বর না, জানুয়ারি মাসের ফার্স্ট উইক তখন হয়ে গেছে বলতে গেলে। তখন পরের বছর বোর্ডস, তো 10 হয়ে যাবে। তো আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে বোর্ডস এর আগে একটা সোলো ট্রিপ করবো। আমরা 3 বন্ধু। তো আমরা বন্ধুদের নাম বলে রাখি। তো এখানে রয়েছে গিয়ে স্বর্ণালী আর রাজ। তো স্বর্ণালী আর রাজ এরা আমার ছোটবেলাকার একদম বন্ধু। তো আমরা এক স্কুলেই পড়ি। তো
পড়তাম আর কি, এখন তো কলেজ হয়ে গেছে, সবাই আলাদা হয়ে গেছে, যাই হোক। তো এবার স্বর্ণালী আর রাজ মিলে ডিসাইড করলো যে কোথাও ঘুরতে যাবে। এবার তো ওরা আমাকেও বলেছিল, তো এবার আমি বললাম যে হ্যাঁ যাওয়াই যায়। তো সব মা বাবাদের বলতে মা বাবারা বললো যে না এখন তো হবে না, কারণ তখন আমরা জাস্ট 9-এ পড়ি। তো সবাই মিলে তো ডিসাইড করা হলো মা বাবাদের সাথেই যাওয়া হবে। এবার কোথায় যাওয়া হবে, তো স্বর্ণালী বলল যে ওর মামার বাড়ি যাওয়া যেতে পারে ডায়মন্ড হারবারে, একদম গ্রামে, মানে ওখানে একটা ছোটখাটো পিকনিকও হয়ে যাবে শীতকালে আর কি। তো সেই কথা অনুযায়ী আমাদের প্ল্যান হলো যে এক শনিবার দিন, শুক্রবার ছিল, শনিবার দিনকে আমরা বেরোবো। প্ল্যান হলো শুক্রবার দিন, শনিবার দিনকে আমরা 2-3টের মধ্যে বেরিয়ে যাবো, এরকম প্ল্যান হলো। তোমরা থাকতে কোথায়, মানে থাকো কোথায়? আমরা থাকি মধ্যমগ্রামে। ওকে। এবার মধ্যমগ্রাম থেকে মানে মোটামুটি কলকাতা থেকে তো 4-5 ঘন্টার তো রাস্তা হতেই পারে, 4-5 ঘন্টাই মনে হয় ডায়মন্ড হারবার, যতদূর সম্ভব। তো এবার কি হলো, আমরা 3টে ডিসাইড করলাম, কিন্তু কেউ 3টে বেরোতে পারলাম না। কোনো সময় গাড়ির সমস্যা হলো, কোনো সময় হয়তো কারো একটা সমস্যা হয়ে গেল, কোনো সময় স্বর্ণালীর সমস্যা হলো, কিছু একটা ভুলে গেল, সেটাকে আনানো হলো, আবার কোনো সময় রাজের কি ব্যাগের থেকে পড়ে গেল, আবার সেটা আনানো হলো। তো এরকম করে করেই আমাদের বেরোতে বেরোতে 6:30টার বেশি বাজে, তখন 7টা বেজে গেছে আমাদের বেরোতে বেরোতে। তো আমরা এরকম টাইমে বেরোলাম। এবার যেতে যেতে তো মোটামুটি আমাদের 10:30টার ওপরে। আচ্ছা। এবার এরকম একটা টাইমে যখন ওদের বাড়ি মোটামুটি 8 থেকে 10 মিনিটের ডিস্টেন্স বাকি রয়েছে, মানে জাস্ট পৌঁছে যাব, এরকম একটা সময়তেই ঘটলো একটা ঘটনা। এবার মানে যথারীতি বন্ধুরা রয়েছে একটা গাড়ির মধ্যেই, তো সবাই মিলে নাচানাচি করছি, হাসি মজা করছে আর কি। হঠাৎ করে ব্রেক মানে প্রচন্ড জোরে ব্রেক দিল। এবার মানে এটা এটা- হয় না, একটা ঝটকা লাগে গাড়িতে। মানে এটা কি তোমরা পৌঁছে গেছো সেই সময় যখন ব্রেক? না, এটা জাস্ট তখন আমরা পৌঁছাবো, মানে 10 থেকে 20 মিনিট বাকি, আচ্ছা। এরকম একটা টাইমে, মানে মানে মোটামুটি গ্রামে ঢুকে গেছি আমরা। ওকে। ওখান থেকে মানে একদম শেষ প্রান্তে বাড়ি, তো ওই 10 থেকে 20 মিনিট এরকম বাকি। তো আমরা যেরকম হয় আর কি নাচানাচি করছি গাড়ির মধ্যে। তো হঠাৎ করে এরকম ব্রেকে তো আমরা সবাই ভয় পেয়ে গেছি, কি হয়েছে কি হয়েছে। তো স্বর্ণালীর বাবা গাড়ি চালাচ্ছিল, তো স্বর্ণালীর বাবা নামলো, নেমে আমাদেরকে যেটা বললো সেটা খুবই অদ্ভুত। মানে বললো রাস্তায় কিছুই নেই, হঠাৎ করে নাকি স্বর্ণালীর বাবা দেখেছিল দুটো হলুদ চোখ রাস্তার মধ্যে। আচ্ছা আচ্ছা। দেখাতে স্বর্ণালী বাবা ব্রেক দেয়, কিন্তু বললো যে সেটা নাকি গাড়ির মধ্যে চলে এসেছিল, মানে গাড়িতে পিষে গেছে অলরেডি। তখন দেখতে পেলাম একটা কালো ভাম বিড়াল, বিশাল বড় একটা কালো ভাম বিড়াল গাড়ির তলায় পিষে গেছে। এবার আমরা তো দেখে যথারীতি মানে ভয় পেয়ে গেছি, কি হলো বিষয়টা এরকম। আর আমার বিষয়টা কি, আমি একটু খুব পশু পাখি ভালোবাসি, তো ওরকম একটা বিড়াল মরে গেল, আমার খুব খারাপ লাগলো আর কি বিষয়টা। ভাম বেড়াল ছিল? ভাম বেড়াল ছিল। এবার আমার তো আসলে আমি মানে মধ্যমগ্রামে থেকে, মধ্যমগ্রাম যথেষ্ট মানে কি বলবো এখন উন্নত হয়ে গেছে, তো কোনোদিন জীবনে ভাম বিড়াল দেখিনি। আমি প্রথমে ওটাকে বেড়ালই ভেবেছি, বড় বেড়াল। এবার পরে মা বললো যে ওটা নাকি ভাম বেড়াল। তো এবার আমি বলছি সে কোনোদিন তো দেখিনি। তো এবার আমার খুব খারাপ লাগলো যে, আর একটা জিনিস হলো ভাম বিড়ালটাকে দেখার পর থেকে না আমার খুব খারাপ লাগতে শুরু করলো। মানে হয় না, মানে খুব একটা খারাপ, মানে নেগেটিভ ভাইবস দিতে শুরু করলো আমাকে, যে এটা কি হলো, মানে এরকম তো মানে সচরাচর হয় না, বা এটা কেন হলো। তো ওরকম টাইমে আমি আমার যেহেতু দীক্ষা হয়ে গেছিল, তো আমি আমার মন্ত্র জপ করতে শুরু করলাম। দীক্ষা হয়ে গেছিল মানে তুমি কি মানে শক্তি আমার মন্ত্র তো- দীক্ষিত না বৈষ্ণব, আমার মানে প্রথমে কৃষ্ণ মন্ত্র? দীক্ষা হয়েছে, আমার একদম প্রপার তন্ত্র মতে দীক্ষিত। আচ্ছা, মানে রোজ পুজো পার্বণ এগুলো রোজ করতে হয়? পুজো, আমার রোজ পাত্র স্থাপন ইত্যাদি সব হয়। হুম। তো এবার তো মানে তখন মায়ের রোজ- যখন এই কন্ডিশনটা হয়েছে 2019-এ, হ্যাঁ তার মানে তুমি তখন দীক্ষা তোমার তার আগেও হয়ে গেছে 2015? হ্যাঁ, আমার 2015 তখন ক্লাস 5-এ পড়ি যখন আমার দীক্ষা হয়েছিল। আর তুমি মোটামুটি প্রায় প্রত্যেক সময় ওই চ্যান্টিং বা এইসবের মধ্যে থাকতে? হ্যাঁ, মানে আমার তো রেগুলার বাড়িতে আমার মা প্রতিষ্ঠিত, দক্ষিণাকালী প্রতিষ্ঠিত, ওনার জন্য প্রত্যেক দিন মানে আমিষ ভোগ হয়। আমি তো নর্মাল দোকানের মাটনও খাই না, মানে চিকেন তো ঢোকেই না বাড়িতে। মাটনও হলেও কালীঘাটের বলির মাটন নিয়ে আসে আমার বাড়িতে। আচ্ছা, ওকে ওকে। ওখান মানে ও নর্মাল দোকানের মাংস খাই না, তো এর জন্যই মানে
হয় না খুব একটা খারাপ, মানে হয় না এগুলো এগুলো না একটা সিম্বল থাকে, মানে দেখেই না হয় না যে খুব খারাপ লাগতে শুরু করলো যে কিছু একটা হবে, কিছু একটা হবে। ওকে। তো আমি ব্যাগের থেকে মালা বের করে জাস্ট ড্রপ করতে শুরু করেছি। হুম হুম গাড়িতে তখন উঠে গেছি অলরেডি আমরা, তখন উঠে আমি ততক্ষণে বাড়িতে পৌঁছেও যাই আমরা, 10 মিনিটের ডিস্টেন্স ছিল। আর বাড়িতে পৌঁছানোর পর একটা মানে বাড়িতে পৌঁছানোর পর ওরা, আমি দেখলাম যে ওর মামা মামি আর দিদা যে ছিল মানে শরণার্থী, তো ওরা আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে। বললো যে আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ও তোরা আসছিস না, এরকম যেটা কথাবার্তা হয়, যেটা মানে ওর ওর স্বর্ণালীর সাথে যেগুলো হয়েছে দিদা শুনলাম। তো আমরা সবাই মিলে মানে যেটা হয় আর কি, প্রথমবার গেছি একটু তো মানে আলাপ এম্বারাসিং, পরিচয় হচ্ছে। হ্যাঁ মানে আলাপ পরিচয় হচ্ছে, একটু এম্বারাসিং লাগছে। এবার তো আমরা সবাই মিলে, আমি স্বর্ণালী আর রাজ ডিসাইড করি যে আমরা একটা রুমেই থাকবো। হুম এবার একটা রুমে থাকবো ডিসাইড তো করলাম, কিন্তু অত বড় রুম ওই বাড়িতে নেই। আর বাড়ির ডেসক্রিপশনটা দিয়ে রাখি আমি। প্রথমে বাড়িতে ঢোকার আগেই একটি বিশাল বড় ঝিল, হুম 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 বিশাল ঝিল। আর ঝিলের দুপাশে ডান দিকে একটা বাড়ি, বাঁ দিকে একটা বাড়ি। বাঁ দিকের বাড়িটা যতদূর সম্ভব দেখে মনে হচ্ছে নতুন, ডান দিকের বাড়িটা যেন একটা হয় না পোড়া পোড়া বাড়িতে পরিণত হয়েছে। হুম মানে গায়ে বট গাছ উঠে গেছে, বাড়ির অশক্ত গাছ উঠে গেছে, কেউ থাকে না বাড়িটাতে। হুম 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 তো আমরা শুনলাম যে ওই বাড়িতেই নাকি ওদের সেই বিশেষ পুজো হয়, যেটার জন্য আমরা এত দূর দেখতে এসেছি। একদিনের জন্য সেই বাড়িটি নাকি খোলে, সেটা নাকি পুজোর দিনকেই নাকি খোলে। ভালো মানে কথা। ওই বাড়িটাতে পুজো হয়, দুটো বাড়ি রয়েছে, একটা পুরনো একটা নতুন, একটা পুরনো পুরনো বাড়িটায় বাড়িতেই পুজো হয়। পুজো হয়, নতুন বাড়িতে কোনো পুজো হয় না, নতুন বাড়িতে কোনো ঠাকুর ঘরও নেই, মানে ওদের কোনো ঠাকুর ঘরও নেই বাড়িতে। শুধু ওইখানেই নাকি একটি গুপ্ত ঘর আছে, যেখানে পুরনো বাড়িতে, সেখানেই নাকি দেবীর সেই কৌটো রাখা। আর হুম ওই কৌটোকে বের করা হয় একদিন, মানে পুজোর আগের দিন। তাকে নাকি একটি ওই সেই ঝিলে স্নান করানো হয়, তারপর নাকি কৌটোটাকে নিয়ে এসে পুজোর যে ঘরে পুজো হয় সেখানে রাখা হয়, তার উপরেই নাকি পুজো হয়। ওনার নাকি কোনো সেই দেবীর নাকি কোনো মূর্তি নেই, কিছু নেই। আর দেবীর নাম হচ্ছে এখানে গৃদ্ধমুখী। তো আমি জিজ্ঞাসা করলাম গৃদ্ধমুখী কি, এবার কোনোদিন তো শুনিনি এরকম নাম। বললো যে এখানে নাকি দেবীর দুটো হাত, দুটো পা, কিন্তু যেটা যেরকম হয় নর্মাল দেবী বা যেটা হয় ফিমেল ফিগারের ক্ষেত্রে যেগুলো হয়, হুম তো এখানে নর্মাল ফিমেল ফিগার, কিন্তু দেবীর মুখ এখানে শকুনের, শকুনের মুখ। শকুনের মুখ। এবং দেবীর হাতে, একটা হাতে নাকি বিশাল নখ, এবং আরেকটি হাতে একটি পান পাত্র ধরে আছে। এরকম নাকি দেবীর মূর্তি ওরা কল্পনা করে, হুম হুম কিন্তু কোন মূর্তি তৈরি হয় না, কোনো মূর্তি তৈরি হয় না। ওই কৌটোটি, ওই রূপোর কৌটোটাতেই পুজো হয়। আর ওটাকে নাকি আবার সেই পুজোর পর আবার নাকি ওই পুকুরে স্নান করিয়ে আবার নাকি ওই গুপ্ত ঘরে ঢুকিয়ে দেয় ওরা। ওকে, তারপর? এবার আমরা তো নতুন বাড়িতে উঠেছি, যেহেতু ওর মামা মামি নতুন বাড়িতেই থাকে। মানে দুটো বাড়ি প্রাসাদ সমান, পুরোনো বাড়িটা একটু বড়, মানে বড় প্রাসাদের মতো, আর পাশের বাড়িটি একটু ছোট প্রাসাদের মতো, মানে ছোট আর কি একটু, কিন্তু দুটোই প্রাসাদ সমান বাড়ি। আর বাড়িটি, দুটো বাড়ি মানে পুরোনো বাড়িতে প্রচুর অ্যান্টিক্স, মানে বাইরে থেকেই দেখা যাচ্ছে যে অ্যান্টিক্সে ভর্তি বাড়ি। না থাকলেও অ্যান্টিক্স এর কোনো মানে ইসে নেই, মানে কম নেই কিছু। প্রচুর পুরনো পুরনো আসবাবপত্র, পুরনো পুরনো সে সুন্দর সাজানোর জিনিসপত্র হয় না, শোপিস টাইপস, তামার পিতলের এরকম। তো আর নতুন বাড়িটাতে তো আরো, সে পুরোনো দিনের ছবি, পুরোনো দিনের ফ্রেম, পুরোনো দিনের ফুলদানি, মানে বিশাল ব্যাপার। আমরা স্বর্ণালীকে বললাম যে তোরা তো মানে পুরো, তোর মামার বাড়ি তো পুরো রাজার বাড়ি, যেটা মজা করে আমরা বলছি আমি আর রাজ। তো মিলে ডিসাইড করলাম রাজের বাড়ি না কি, মানে রাত হোক জানতে পারবি। মামার বলছে মানে, বলছে রাতটা হতে দে ঠিক জানতে পারবি। এবার আমরা ভাবলাম যে হয়তো কি গ্রামের যে দিক, হয়তো শিয়াল ফিয়াল আসে, ওর জন্য এইসব কথা বলছে। তোমাদের পৌঁছতে পৌঁছতে রাতি হয়ে গেছিল। রাত 12টা, আমরা যখন পৌঁছেছি তখন বাজে রাত 12টা, মানে খেয়ে দিয়ে উঠে রাত 12টা বাজে, আমরা যখন শুতে গেছি সবাই। তখন বলছে আরো রাত হলে জানতে পারবে। হ্যাঁ, তখনও বলছে আরো রাত হলে জানতে পারবে যে কি আছে বাড়িতে, বলে রাজার বাড়ি নাকি। ওকে।
এবার যথারীতি আমরা তো সবাই শুয়ে পড়েছি বড় ঘরে। আমার পুজো পুজো সেরে আমি শুয়ে পড়েছি, তখন 12টায় পুজোয় বসেছি, 12:30টায় উঠেছি, পুজো টুজো সেরে আমি শুয়ে পড়েছি। তুমি কি ক্যারি করো সবকিছু? হ্যাঁ, আমাকে সবকিছু একাই করতে হয়। মানে এই মানে যেখানে যেখানে ঘুরতে যাও এই পুজোর সামগ্রী ক্যারি করতে হয়? হ্যাঁ, আমার আলাদা ঝুড়ি আছে, সব রূপোর বাসন আলাদা আমার, ওগুলোকে নিয়ে ক্যারি করে আমাকে ঘুরতে হয়। আচ্ছা। তো এবার যেহেতু আমরা অন্য জায়গায় গেছি, তো এবার পুজো টুজো সেরে আমি তাড়াতাড়ি, মানে মোটামুটি তাড়াতাড়ি সেরেছি পুজো, মানে যতটা তাড়াতাড়ি সম্ভব সেরে আমি শুয়ে পড়েছি। এবার যেহেতু মানে এতটা দূর জার্নি করে এসেছি, একটু তো টায়ার্ড, তো দেখা যাক। এবার তার উপরে ও আবার এরকম কথা বলেছে, এবার আমি তো এক্সাইটেড, আমি তো ভেবেছি মনে হয় কিছু হবে বা কিছু সারপ্রাইজ কিছু আছে আমাদের জন্য, কারণ প্রথমবার গ্রামে গেছি, শিয়াল, তারপরে গাছপালা, এগুলো তো মানে হয় না, মানে শহরের থেকে গ্রামে গেলে যেগুলো হয় আর কি হঠাৎ করে। তো এবার রাত হয়েছে, রাত্রেবেলা 2টো কিংবা 3টে বাজে, তখন রাজ প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে। আমি আর রাজ একটা বিছানায় শুয়েছিলাম, স্বর্ণালী পাশের বিছানায় শুয়েছিল। ও প্রচন্ড জোরে চিৎকার করে ওঠে, আমি বলছি কি হলো? এবার যেহেতু পাশে শুয়েছি আমি, মানে ধরপড় করে উঠেছি, কি হয়েছে কি হয়েছে। তখন জানতে পারলাম যে রাজ নাকি ঘরে, মানে দরজার সামনে কাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। দাঁড়িয়ে থাকতে দেখেছে দরজার সামনে? কাউকে একটা দাঁড়িয়ে থাকতে দেখেছে। আচ্ছা। বলছে যে বলছে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখলাম জানিস তো। আমি বলছি কে দাঁড়িয়ে ছিল? বলে জানি না, একটা বয়স্ক মহিলার মতো লাগলো দেখতে, কিন্তু তার মাথায় কোনো চুল নেই। আচ্ছা। বলছে বয়স্ক মহিলা কিন্তু মাথায় কোনো চুল নেই। আমি ভাবলাম যে হয়তো ও স্বর্ণালীর দিদা হয়তো ঢুকেছিল ঘরে। বলছে না, স্বর্ণালীর দিদা না, ওটা অন্য কেউ ছিল। স্বর্ণালীর দিদার থেকেও হাইট লম্বা, কিন্তু মাথায় কোনো চুল নেই তার। আচ্ছা আচ্ছা। এবার একটা জিনিস, যখন আমরা ওর বাড়িতে ঢুকেছিলাম, আমি মিস আউট করে গেছি জায়গাটা, আমার না প্রচন্ড পরিমাণে একটা গন্ধ লাগছিল নাকি। কিরকম গন্ধ? মাছ পচতে শুরু করলে গন্ধ, শুকেছো কোনোদিন মাছ পচা গন্ধ? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন লোকে বলবে শুটকি মাছের গন্ধ, না, শুটকি মাছের গন্ধ কিন্তু না, এটা যেন কাঁচা মাছ পচতে 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 একটা জায়গায় হয় না, মানে আঁশ আঁশ পচা গন্ধ মাছের, এরকম একটা আঁশ পচা পচা গন্ধ। এবার এই আঁশ পচা গন্ধটা আমি অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম, কিন্তু মাঝখানে দেখলাম যে আর পাচ্ছি না। এই কথাটা শোনার পর যেন আমার ওই গন্ধটা আবার আমার নাকে। ইনসিডেন্টটার পরেই যখন ও চিৎকার করে উঠলো, ওই সেম গন্ধটা আমার নাকে এলো। এবার আমি তো প্রচন্ড পরিমাণে, মানে আবার মনে হচ্ছে যে কিছু তো একটা গড়বড় আছে বাড়িতে। যতই হোক এতদিন ধরে পুজো পাঠ করছি, একটু তো কিছু জানি যে এরকম গন্ধ, তারপরে এরকম বেড়াল একটা গাড়ির তলায় চাপা পড়ে গেছে, ভাম বেড়ালটা। এবার আমার তো লিটারালি মনে হচ্ছে বাড়িতে কিছু আছে। এবার আমি সকালের জন্য ওয়েট করছি। এবার 3টে অব্দি এরকম জাগা, তারপরে ওকে বললাম যে তুই শো। ও ঘুমাতেই পারছে না, ও বলছে ওর খালি কথা হচ্ছে ঘুমালেই নাকি ও আবার ওকে দেখতে পাবে, মানে যাকে ওর খাটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। রাজ বলছে এটা? হ্যাঁ, রাজ বলছে। আর ও আরেকটা জিনিস বললো যে সে নাকি তার দিকে তাকিয়ে দাঁত দিয়ে কিটকিট কিটকিট আওয়াজ করছে। ওকে ওকে। মানে দাঁত এরকম করলে যেরকম আওয়াজ হয়, এরকম আওয়াজ করছে। এবার ওইটা দেখে তো আরো, মানে ওই সব দেখেও চিৎকার করে উঠেছে, কারণ রাজ এমনি খুবই সাহসী, মানে ও সচরাচর খুব একটা কিছুতে ভয় পায় না। ও যেরকম চিৎকার করে উঠেছে, ব্যাপারটা আমাদেরও মানে খুব সন্দেহজনক লেগেছে। স্বর্ণালীও বলছে কি হলো। তখন সকাল পরের দিন, না তখন সব মিটে গেল, আমরা সবাই শুয়ে পড়লাম। সকালের ইনসিডেন্ট এবার শুরু হলো। সকালবেলা উঠে আমি স্নান করলাম, স্নান টান করে আমি পুজো করতে বসেছি। হঠাৎ করে স্বর্ণালীর মা চিৎকার করছে। ওকে। হঠাৎ করে স্বর্ণালীর মা প্রচন্ড পরিমাণে চিৎকার করতে শুরু করেছে। এবার আমি তো পুজো সেরে উঠতে পারছি না। এবার আমি কোন রকম তাড়াতাড়ি করে পুজো সেরে উঠে পড়েছি যে কি হয়েছে দেখার জন্য। ও বলছে, স্বর্ণালীর মা বলছে যে স্বর্ণালীর মা নাকি বাথরুমে ঢুকেছিল।
হুম 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 বাথরুমে ঢুকে স্বর্ণালীর মা দেখতে পেয়েছে যে বাথরুমের মধ্যে গোছা গোছা চুল পড়ে আছে। চুল পড়ে আছে? চুল, চুল, মানুষের চুল, গোছা গোছা চুল, যেন কেউ ছিঁড়ে যদি কেউ ফেলে রেখে দেয় ওরকম চুল পড়ে আছে। আর সব সাদা চুল, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সাদা চুল। হুম হুম এবার সাদা চুল, আর আর একটা জিনিস, এবার চিৎকার করে উঠলো ওর দিদা হুম। রান্নাঘরে ঢুকে। তারপর? রান্নাঘরের মধ্যে হুম। নাকি জায়গায় জায়গায় রক্তের দাগ। রান্নাঘরে রক্তের দাগ? রান্নাঘরে শুকনো রক্তের দাগ, কালো হয়ে গিয়ে মার্বেলে বসে গেছে। মার্বেল হুম। লাগানো সব জায়গায়, তো মার্বেলের দাগ বসে গেছে। আর মাছি ভ্যান ভ্যান করছে। তোমরা যাওয়ার পর থেকে এগুলো শুরু হয়েছে? আমরা, এগুলো নাকি আগে হতো, এগুলো নাকি আচ্ছা। আগেও হতো। ওরা নাকি আমরা যাওয়াতে এটা আরো বেড়ে গেছে। যেটা অল্প পরিমাণে ওরা দেখতো সেটা বেশি পরিমাণে হতে শুরু করেছে। এটা পরে আমরা স্বর্ণালীর মুখে জানতে পারি, যে তখনও বলেছিল না রাজার বাড়ি না ছাই। হুম 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 তখন আমরা এগুলো পরে জানতে পারি স্বর্ণালীর মুখে, যে পরেও আমাদেরকে গল্প করে দুপুরবেলা খাওয়া দাওয়া। তো সেদিনকে আবার খাওয়ার সময় ঘটনা ঘটলো আরেকটা। এবার আমি তো মাছ ঠাকুরকে না দিয়ে খাবো না। তো হুম এবার হুম যেহেতু আমার ঠাকুর নিয়ে গেছি আমি একদম, হুম। তো এবার ওর জন্য আমি মাকে বলেছি যে তুমি রান্নাটা করে দাও, আমি ঠাকুরকে ভোগ লাগিয়ে তারপর ওইটাই খাবো আমি। তো এবার মাকে রান্না করতে বলেছো তোমার? হ্যাঁ, কারণ দীক্ষিত ছাড়া রান্না হবে না। আচ্ছা। অদীক্ষিতদের হাতের রান্না আমি ঠাকুরকে কি করে দেবো? তো এবার তাও তন্ত্র অভিষিক্ত লাগে, আমার মাও অভিষিক্ত, তো সেই অনুযায়ী মাও রান্না করতে পারে। তো মাই রান্না করতে পারবে ওখানে একমাত্র ঠাকুরের জন্য আমার। হুম তো হুম। মা বললো যে ঠিক আছে, আমি একটু ভাত আর মাছটা রান্না করে দিয়েছি, তুই দিয়ে খেতে বসে যা সবার সাথে। তো আচ্ছা। আমি, এবার মা কি করেছে, তেলের মধ্যে মাছটা দিয়েছে। হুম হুম। তুমি বিশ্বাস করবে না, ওরকম অবস্থাতে জালনা থেকে একটা কাক উড়ে এসে তেলের মধ্যে পড়ে ওখানেই মরে গেল, গরম ফুটন্ত তেলে। কি বলছো, সিরিয়াসলি? এটা সিরিয়াস, আমার মার চোখের সামনে হয়েছে। কড়াইতে তেল, গরম তেল, ওখানে মাছটা ভাজার জন্য মা দিয়েছে, জালনা থেকে একটা কালো কাক উড়ে এসে নাকি তেলের মধ্যে পড়ে গেল, আর ওখানেই ছটফট করতে করতে মরে গেল। মানে মা দক্ষিণাকালীর জন্য যে ভোগটা তৈরি করা হচ্ছিল সেটা করতে দেবে না। এটা খুবই পিকিউলিয়ার। মানে মানে কাক এবার এসে। ভাতের কথা শোনো, ভাত তো হুম আগে রান্না হয়ে গেছে। হুম হুম সবাই বললো তাহলে ভাতটা বেড়ে দিই, সবাই খেয়ে নিই, মাছ তো খেতে পারবে না কেউ, ভাতটা সবাইকে দিয়ে দিই, ভাত আর ডাল দিয়ে দিই। ভাতের ঢাকনা খুলে দেখছে ভাত পচে গেছে, 1 ঘন্টা আগে রান্না করা ভাত পচে গেছে। ওকে ওকে। শীতকালে বাইরে মানলাম খাবার বাইরে রয়েছে, কিন্তু শীতকালে কি করে 1 ঘন্টায় আগে রান্না করা ভাত পচে যায়? তার থেকেও পিকুলিয়ার আমার ওই মাছ ভাজার সময়টা, মানে গরম তেলের উপর মানে কাক এসে পড়েছে। কাক এসে পড়ে গেছে। তারপর কি হলো বলো? এরকম অবস্থাতে আমার তো আর কিছু করার নেই, ঠাকুরকে হুম। কি দেবো? এবার তো আমি আমার গুরুদেবকে ফোন করলাম। গুরুদেব বলল যে মানে চাল দিয়ে নৈবেদ্য বানিয়ে পুজো দিয়ে দিতে, আর বললো যে যেই বাড়িতে রয়েছি সেই বাড়িটি নাকি ভালো না। আমি কিছুই বলিনি যে আমরা কোথায় আছি। ফোন করাতে বললো যে তোরা যেখানে আছিস সেখান থেকে বেরিয়ে যা। আচ্ছা আচ্ছা। আমার গুরুদেব বললেন তোরা যেখানে আছিস সেখান থেকে বেরিয়ে যা, খুব বিপদে পড়বি, একদিন থাকলেও বিপদে পড়বি, আর একদিনও যদি তোরা থাকিস ওখানে। তো যথারীতি এবার আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? বললো যে বেশি কথা বাড়াস না, চলে যা। এবার ব্যাপারটা কি হয়েছে, আমি এবার তো যেহেতু আমরা সবাই বন্ধুরা মিলে প্ল্যান করে গেছি, সেখানে তো আর আমি বলতে পারি না যে আমি বেরিয়ে যাবো, হুম আমাকে বাধ্য অবস্থাতে ওখানে থাকতেই হলো। এবার দুপুরবেলা আমরা সবাই মিলে হাঁটতে বেরোলাম, অন্যরকম সেদিনকে ওই মুড়ি চানাচুর খেয়ে আমরা দুপুরবেলা সবাই হাঁটতে বেরোলাম। আমরা 3 বন্ধু, মানে স্বর্ণালী, রাজ আর আমি, এমনি গ্রামের রাস্তায় হাঁটতে বেরোলাম। ও তখন আমি আর রাজ মিলে স্বর্ণালীকে চেপে ধরলাম যে তুই বল, তুই বলতে পারবি যে কি আছে, এত কিসের সমস্যা?
রাজেরও বিষয়গুলো অড অড লেগেছে। আর সেদিন ওই জিনিসটা দেখার পর তো ওর আরো মানে কি বলবো, ও আরো ভয় পেয়েছে। তো ও বললো যে তোকে বলতেই হবে। তখন ওকে যখন আমরা চেপে ধরলাম, এমন এমন কথা জানতে পারলাম যেগুলো হয়তো মানে কি বলবো, মানে মানুষকে না ভেতর থেকে মানে নাড়িয়ে দেবে। নাড়িয়ে দেবে বলতে গেলে। এতটা ভয়ঙ্কর মানে হিস্ট্রি কি কোনোদিন কোনো বাড়ির হতে পারে। সেই আচ্ছা। পুরনো বাড়িটার ঘটনা শোনো। হুম পুরনো বাড়ি মানে এদের বংশেরই পূর্বপুরুষ হরিহর রায় নাম। হুম হুম ওরা ব্রাহ্মণ রায়, হরিহর রায়। তো সেই তারা নাকি ছিল একেবারে গরিব, মানে নুন আনতে পান্তা ফোড়া এরকম অবস্থা। হুম 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 তো এরকমই একদিন গ্রামে নাকি কলেরা ধরা পড়লো। হুম কলেরাতে হরিহর রায়ের মা মারা গেল। হুম হুম বললাম না যে বাড়ির পেছনে শ্মশান। হুম হুম এবার সেই শ্মশানে তো মানে নিয়ে যাওয়া হয়েছে ডেড বডি। তো যেহেতু মানে কলেরা, হুম। গ্রামের অন্য লোক তো আসবে না, সে মানে হরিহর রায় ছিল মানে মায়ের প্রতি মানে অত্যন্ত অত্যন্ত ভালোবাসতো মাকে। নাকি শোনা শোনা যায় নাকি তার বাবা ছোটবেলাতেই মারা যায়, এই মায়ের হাতেই মানুষ। হুম হুম তো এবার নিয়ে যায় মানে কলেরা হলেও কি মানে মাকে আমি শেষকৃত্য আমি করবো এরকম একটা ব্যাপার। হুম তখন শ্মশানে নিয়ে যাওয়াতে শ্মশানে দেখা হলো তার সাথে এক সাধুর। আচ্ছা আচ্ছা মানে রাত্রেবেলা নাকি মারা যায় যতদূর শোনা যায়। তো রাত তখনকার দিনে রাত মানে তো মানে আর 8টা মানেও তখন ঘুটঘুটে রাত তখনকার দিনে। আর হুম। ওখানে 2019-এও ওখানে কোনো আলো নেই, তোমরা যেখানে গেছিলে। রাস্তায় কোনো আলো নেই ওখানে। আচ্ছা 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 দুপুর মানে ওরা আমাদের প্ল্যান ছিল রাত্রেবেলা বেরোনো। বলছে রাত্রেবেলা বেরোস না, পথ চিনে বাড়ি ঢুকতে পারবি না, কোনো ঘুটঘুটে অন্ধকার, কোথাও আলো নেই। হুম তাই আমরা দুপুরবেলা বেরোলাম। হুম হুম তো এবার স্বর্ণালী বললো যে দাঁড়া এক জায়গায় বসে তোদেরকে সব ঘটনা বলি। তো আমরা সেই পুকুর বললাম না ঝিল, সেই ঝিলের ধারে আমরা একটা বেদিতে বসলাম। বসে ও তখন আমাদেরকে বলতে শুরু করলো যে এরকম হরিহর রায় ছিল, এরকম এরকম ব্যাপার, মা সেই মারা গেছে। হুম সাধুর সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, সাধুর সাথে দেখা হলো। হুম তখন বললো যে যে তোদের তো খুব খারাপ অবস্থা, হুম। তুই তোর মাকে আমায় দিয়ে দে, আর এই একটা কৌটো দেবো, সেই কৌটোটা নিয়ে যা। কৌটোটা নিয়ে যা, আমি তোকে একটা মন্ত্র দেব, সেই মন্ত্র দিয়ে সেই কৌটোটাকে পুজো করবি, তোদের প্রচুর টাকা পয়সা হবে। মানে মায়ের যে মৃতদেহটা ছিল সেটা সেই সাধুটা নিয়ে নিল। কেন চাইছিল? এবার এখানে একটা কোয়েশ্চেন মার্ক। হুম বললো যে সে নাকি তাতে সব সাধনা করবে। আচ্ছা আচ্ছা বললো যে সব সাধনা করলেই সেই কৌটোর ভেতরে যে আছে সে জাগবে, জেগে তোকে সবকিছু দেওয়ার ক্ষমতা সে রাখবে। আচ্ছা মানে এটা কিন্তু আমার যতদূর মনে হয় কলেরাটাও আমার মনে হচ্ছে কোনো বাহানা। আমার মনে হয় সেই সাধুই কিছু করেছিল যাতে কলেরা হয় আর ওর মা মারা যায় ওনার। ওকে ওকে হুম এটা পুরোপুরি আমার থিওরি। এটা মানে আমার পুরোপুরি থিওরি। কারণ এত লোক থাকতে কেন ওর মার ডেড বডি চাইলো? কলেরাতে তো এত লোক মারা গেছে, হুম 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 সেখানে কেন ওর মার ডেড বডি চাইলো? এক্স্যাক্টলি বুঝতে পারছি। নিশ্চয়ই কোনো ব্যাপার আছে এখানে। তখন সে বললো যে ঠিক আছে, কারণ সেও ছোটবেলা থেকে এতটাই মানে দারিদ্রতা ফেস করেছে যে সে বললো যে ঠিক আছে, আমার তো বাবাও নেই, মাও এখন চলে গেল, এখন আমার কে আছে, এখন যদি একটু টাকা পয়সা হয় তাহলে ক্ষতি কি। সে বুঝে হয়তো সে নাকি মানে তখন তার ভালোবাসা উঠে গেল মায়ের প্রতি, সেই ডেড বডি দিয়ে দিল। এবং সে কৌটোটা নাকি সেদিনকে রাত্রেবেলা একটি 6খানা মোষ বলি দিয়েছিল। 6খানা মোষ বলি দিয়ে সেই কৌটোটিকে অভিষেক করায় সেই রক্ত দিয়ে। তুমি বললে যে গরিব মানুষ, ঠিক আছে, এতগুলো মোষ কেনার টাকা পেলো কোত্থেকে? মোষ তো ওখানে না, মোষ তো ওই সাধু জোগাড় করেছে। আচ্ছা 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 সবকিছু তো জোগাড়ই করা। মানে ছখানা মোষ বলি দিয়ে তারপরে ওকে 6খানা মোষ বলির রক্ত দিয়ে সেই কৌটোটিকে অভিষেক করায়। আর বলেছিল যে কৌটোর মুখ যেন কোনোদিন না খোলে। রূপোর কৌটো, হুম হুম আমিও দেখেছি কৌটোটাকে পুজোর দিনকে বেরিয়েছিল যখন। হুম। তো
সেই মানে বলি দিয়ে ওটাকে স্নান করায়, স্নান করিয়ে বলে যে এটাকে যত, আর এটা একটা কন্ডিশন ছিল যে যখন দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হবে হুম। তখন এই কৌটো যেটা থাকবে সেটা আপনি থেকেই নিজের জায়গায় ফিরে যাবে। মানে যখন যখন তোদের বংশবৃদ্ধি হবে, যদি কোনো সময় ভাই ভাইয়ে ঝগড়া লাগে হুম। তখন এই কৌটো যেখানে ছিল সেখানেই ফিরে যাবে, এরকম একটা কন্ডিশন ছিল। তো এবার সেদিনকে রাত্রেবেলায় নাকি ওই বৃদ্ধমুখী মন্ত্রে নাকি সেই হরিহর রায়ের দীক্ষা হয়, যতদূর আচ্ছা। শোনা যায়। হুম। হুম। সেই মন্ত্রে দীক্ষা হয় এবং পুরো পূজা পদ্ধতি শেখানো হয়, শিখিয়ে নাকি সেই কৌটোটি সমেত পাঠিয়ে দেওয়া হয় তাকে বাড়িতে, আর মায়ের লাশটা ওই তান্ত্রিক নিয়ে মাইলাসটা চলে রেখে দেওয়া হয়। হুম। তার পরের দিনকে নাকি হরিহর রায় যায়, কিন্তু সেই সাধুর আর কোনো খোঁজ পায়নি। ততদিনে আচ্ছা। সাধু ওখান থেকে মানে চলে গেছে বা কিছু এরকম ঘটনা। এবার এবার শুরু হলো এখানে কিছু ঘটনা। এই যে কৌটো নিয়ে এলো বাড়িতে, এখন মাস ঘুরতে না ঘুরতেই হরিহর রায় এত টাকার মালিক হলো যে নিজে মানে তখনকার সময় ধান ক্ষেত, বোঝো মানে ধান ক্ষেত কতটা বড় হতে পারে, সেরকম 6খানি ধান ক্ষেত এক মাসে কেনে। 6 বিঘা এরকম হবে কি? 6 বিঘা টাইপ জমি। হুম। 6 বিঘাটা মানে ভুল হবে, তখনকার দিনে মানে কিরকম হতো বলে, ওই তাল গাছ থেকে এই তাল গাছ অব্দি আমার জায়গা, এরকম করে মাপ করা হতো। মানে আচ্ছা। অনেক আগের কথা বলছি, তখনও হয়তো ব্রিটিশ সময় চলছে, ব্রিটিশদের টাইম চলছে তখন হয়তো, কারণ আচ্ছা। সেটা ভালো মতো জানা যায় না যে ব্রিটিশদের টাইম চলছে কি চলছে না, কিন্তু খুব পুরনো কথা। মানে ওরা ওর দাদু দিদার কাছ থেকে শুনে এসে, ওর দাদু দিদা তার দাদুদের থেকে শুনে এসে, এরকম ব্যাপার। ওকে তো ওকে। এরকম ঘটনা। তো এবার উনিও সেখানে একটি বাড়ি করে। এবার দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দিস, যে সেই ঝিলটা তখন ছিল না, হুম। 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 ঝিলটা ছিল না, হুম। ঝিলের ভেতরে নাকি একটা কুয়ো আছে। হুম। এবার শোনো কি হয়। প্রত্যেক বছর এই শীতকাল টাইমটাতে দেখবে যে জল কমে যায়। শীতে তো শীত কমলে একটু খরা পড়তে থাকে, শীতের সময় হুম। মোটামুটি হালকা খরা পড়ে, এবার তখন তো বর্ষাকাল থাকে না, জল কমতে থাকে। জল কমলে সেখান থেকে কুয়োটা বেরিয়ে আসে। যখন আচ্ছা। বৃদ্ধমুখীর পুজো হয় তখন নাকি সেখানে মানে গ্রামের লোকজন জড়ো হয়। হুম। জমিদার বাড়ি, তখন তো ততদিনে তো তাদের বিশাল নাম ডাক, জমিদার বাড়ি গ্রাম শুদ্ধ লোককে নিমন্ত্রণ করতো তারা। মানে ওই অবস্থা থেকে তুমি জমিদারে পরিণত হলো? ওই অবস্থা থেকে বলা হয় যে বছর ঘুরতে না ঘুরতে তারা জমিদারে পরিণত হয়। আর ওদের ছিল ধারের ব্যবসা, মানে হ্যাঁ, সুদের টাকা লাগাতো। হ্যালো? হ্যাঁ বলো। সুদের টাকা ধার দিত, তাই তো? সুদে টাকা খাটাতো, আর উল্টো পাল্টা হিসাব করতো, মানে গরিবদের থেকে ইচ্ছে করে টাকা নিত এক্সট্রা। আচ্ছা। যতদূর শোনা যায় মানে ওরা একটু কোরাপ্ট টাইপ ছিল, যে মানে একটু টাকা পয়সার নয় ছয় বিষয় তো খুব পারদর্শী ছিল নাকি ওই হরিহর রায়। হ্যাঁ। এবার ওরকম করে নাকি ওরা বিশাল টাকা করেছে, করে এরকম ওই জমিদারে পরিণত হয়। সেবার কি প্রথম বছর যখন বৃদ্ধমুখীর পুজো হলো, হ্যাঁ। সেখান থেকে সে একটি 5 বছরের বাচ্চাকে তোলে। কোথা থেকে? কুয়ো ওই থেকে? ওই যখন নিমন্ত্রণ করেছে গ্রাম শুদ্ধ লোককে, হুম। হুম। এবার হুম। জমিদার বাড়িতে তো হল্লা হল, হুম। 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 5 বছরের একটি বাচ্চাকে তোলে হুম। এবং সে নাকি তাকে নিজে পুজো করে, মানে হরিহর রায় তাকে পুজো করে। হুম। বাচ্চাটাকে, ছেলে বাচ্চা, বাচ্চাটাকে তুলে পুজো করে তার মুখে জ্যান্ত মাছ ঢুকিয়ে, জ্যান্ত ল্যাটা মাছ ঢুকিয়ে একটা 5 বছরের বাচ্চার মুখে তাকে সেই কুয়োর ভেতরে ফেলে দেয়। সাংঘাতিক গো। না তখনও কি সেখানে পুকুরটা রয়েছে, না কুয়োটাই রয়েছে শুধু? ঝিল রয়েছে কিন্তু আমরা কুয়োটাকে দেখতে পাইনি, কারণ আর তখনকার দিনের কথা বলছি আমি, পুরোনো তখন সময়। তো সবে সবে তৈরি হয়েছে, পুকুর ছিল না, শুধু তখন কুয়োটাই ছিল। পুকুর ছিল না, তখন তো ছিল ওটা একটা কুয়ো। কুয়ো আচ্ছা। দেখতেই তো বড় ছিল। আর সবাই বলতো ওটাকে যে কুয়োটা নাকি দেখতে ছোট কিন্তু ভেতর থেকে নাকি বিশাল গভীর, সেরকম ভাবেই নাকি তৈরি করা। আচ্ছা। ওই যে বললাম যে গুপ্ত ঘর যেখানে কৌটো থাকে,
সেখানেই নাকি পুজো করা হয়েছিল। করে তার মুখে জ্যান্ত ল্যাটা মাছকে গলায় ঢুকিয়ে দিয়ে সেই অবস্থায় সেই বাচ্চাটির মুখ বন্ধ করে তাকে ওই কুয়োর ভেতরে ফেলে দেয়। এবার বলা হয় যে এটাই নাকি নিয়ম ছিল বৃদ্ধমুখীর পুজোর, যে ও তখন যখন ফেলে দেওয়া হবে সে তখন রাত্রেবেলায়, সেদিন রাত্রেবেলায় নাকি এক পাল শকুন আসবে, শকুন এসে সেই বাচ্চাটির লাশ ছিঁড়ে ছিঁড়ে খাবে সেই কুয়োর থেকে, সেই কুয়োর ভেতর থেকে। সাংঘাতিক গো। মানে মানে এখন যে আমি বলছি আমার গা হাত পা কাটা দিচ্ছে, আর তখন আমি ওই ঝিলের সামনে বসে আছি, বেদির ওপর, ওই বেদিটার উপরে, ওই শান বাঁধানো এই বেদির উপরে সিঁড়ির সামনে আমরা বসে আছি। মানে আমি তখন, আর বললো যে এটা কম করে না হলেও 80 বছরের বেশি এই প্রথাটা চলেছে। মানে ওদের ফ্যামিলিতে মানে 80 জনকে নরবলি দেওয়া হয়েছে, তার মানে যেটা বলতে 80 জনকে, গ্রামের 80 জন ছেলে, ওরকম বাচ্চা ছেলেকে নরবলি দেওয়া হয়েছিল। তো গ্রামবাসীরা খেপে যায়নি? এবার কথা তো এখানেই, ওরা এরকম টাইপের ম্যানুপুলেটিভ, মানে মানে হয় না তান্ত্রিক পাওয়ার যেটাকে বলে না, সবাইকে বশ করে রেখেছিল। এরকমও নাকি গেছে যে বাচ্চারা নাকি নিজের থেকে এসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই হরিহর রায় ছিল, মানে ওই সেদিনকে দীক্ষা হয়েছিল যে হরিহর রায় তন্ত্র মতে, সেদিনকে নাকি বলা হয় যে সেই সাধু ছিল অ্যাকচুয়ালি পিশাচ সিদ্ধ। আচ্ছা। এই বৃদ্ধমুখী তো অপদেবী ছাড়া কিছুই না, উনি তো একজন অপদেবী, আর উনি ছিলেন নাকি পিশাচ সিদ্ধ। আর ওকে যে মন্ত্র ইত্যাদি দেওয়া হয়েছিল তাও নাকি সব পিশাচ সিদ্ধ মন্ত্র ছিল, যে কারণে ও গ্রামবাসীকে বশ করে রেখেছিল। আচ্ছা আচ্ছা। একটা মানে একসাথে, আর গ্রাম বলতে কতজন লোক, খুব বেশি হলে 50টা বাড়ি, আমরা নিজেরা দেখেছি 50টা বাড়ি, অ্যাট প্রেজেন্ট 50টা বাড়ি রয়েছে ওখানে, তাও অর্ধেকে লোক থাকে না, সব চলে গেছে বাড়ি ছেড়ে ছেড়ে। ওই হয়তো ওর মামা মামি আর ওর দিদাই হয়তো মানে ওখানে বাড়ি আঁকড়ে পড়ে আছে এখনো। আচ্ছা আচ্ছা। এবার এরকম শোনার পর তো আমার তো মানে কি বলবো, মানে হাত পা কাঁপতে শুরু করেছে। মানে বাড়িতে তো বলি আমিও দিয়েছি, আমার বাড়িতে যেহেতু দক্ষিণাকালীর পুজো হয়, বাৎসরিক পুজোতে তো হাঁস পাঠা এগুলো তো বলি হয়ই, কিন্তু ওরকম একটা জিনিস শোনার পর তো মানে গা হাত পা তো কাঁপতে শুরু করেছে আমার। এবার কোয়েশ্চেন হলো গিয়ে মঙ্গলবার দিনকে সেই বৃদ্ধমুখীর পুজো, আর ওদের যে ঠাকুর মশাই মানে পুরোহিত যে, সে বলছে মানে হরিহর রায় মারা যাওয়ার পর সেই পুঁথি নাকি হরিহর রায় তার কোন এক শিষ্যকে দিয়ে যায়, সেই বৃদ্ধমুখী পূজার পুঁথি। সেই শিষ্য পরম্পরাতেই নাকি তাদের বাড়ির পুজো কন্টিনিউ হচ্ছে। আর পুরোহিত কি সেই ধারারই অংশ? হ্যাঁ, পুরোহিত সেই ধারারই অংশ, কিন্তু এখানে এখন একটা নতুন জিনিস হয়, যেহেতু আগে বাচ্চাদেরকে ওরকম করা হতো, এখন ওখানে একটি করে নাকি মোষকে বলি দেওয়া হয়। ইভেন এখনো ওখানে নাকি কুয়োর মধ্যে একটি মোষকে, মানে মোষের গলায় একটি ল্যাটা মাছ ঢুকিয়ে ওটাকে ফেলে দেওয়া হয়, মোষটাকে। মানে ওই পুরো মানে গলা ফলা কাটা হয় না, পুরোটাই ফেলে দেয়? গলা ফলা কাটা হয় না, কিন্তু গলা কাটাও হয়, সেটা আমি বলছি কি করে। ওটা তো ঝিলে ফেলে দেয় ওরা, মানে ওটা বাচ্চা মোষ ধরে ওটাকে ওটা ঝিলে ফেলে দেয়, কারণ পুকুর মানে কুয়োটা তো এখন আর বোঝা যায় না। যতদূর আমি দেখলাম, আমরা যখন গেছি তখন ওখানে কুয়োর কোনো অস্তিত্ব আমি দেখতে পাইনি জলের মধ্যে, কিন্তু প্রচুর মাছ আছে ঝিলে, প্রচুর মাছ, এটা আমি দেখতে পেরেছি। আচ্ছা আচ্ছা। ওই ঝিলের ল্যাটা মাছ দিয়ে নাকি ইসে করে, ওই বলিটা করে। তো গলাটা কিভাবে কাটা হয় বললে? গলা কাটা হয় না, গলার ভেতরেই একটি মানে ধরো জোরপূর্বক ওই মুখের মধ্যে এসে ঢুকিয়ে দেওয়া হয়, ল্যাটা মাছ ঢুকিয়ে দেওয়া হয় একটা, ঢুকিয়ে দিয়ে এবার ও তো ছটফট করতে শুরু করবে, জ্যান্ত ল্যাটা মাছ তো, মাছটা ছটফট করছে, ও ছটফট করছে। এবার ওরকম অবস্থাতেই ওটাকে ওই বিষের জলে ফেলে দেয়। মানে এখন বাচ্চা মোষ বলি দেওয়া হয়? হ্যাঁ, বাচ্চা মোষকে হাত পা বেঁধে জলে ফেলে দেয়। সাংঘাতিক এটা। মানে বলে না, মানে হয় না পৈশাচিক জায়গা, একটি পৈশাচিক জায়গায় পরিণত হয়েছে ওটা।
মানে ওখানে গেলে মানে মানুষ যদি পুজো দেখে, যদি দুর্বল হার্টের মানুষ হয় ওখানে হার্ট অ্যাটাক করবে। আমি তো কিছুই বলিনি এখনো। এখন যদি Okay. আরো যখন ডিটেলসে শুনবে তো মানে মানুষ হার্ট অ্যাটাক করতে বাধ্য হবে ওইসব দেখে। এবার এবার গেল সোমবারের গল্প। রোববার দিন তো ওইসব হলো। রোববার দিন রাত্রেবেলা কি হলো এবার শোনো। হুম রোববার দিন রাত্রেবেলা আমরা সবাই মানে আবার যে যার মতো তোমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত্রেবেলা কোনো খাবারের সমস্যা হলো না। যেরকম আমরা খেলাম, ভাত রান্না হয়েছিল, সব ভাতও ঠিক ছিল, ডালও ঠিক ছিল, সব ঠিক ছিল। আমরা খেয়ে দিয়ে আমি ভোগ দিয়ে ঠাকুরকে রাত্রেবেলা ভোগ দিলাম, বাধ্য হলাম দিতে। রাত্রেবেলা ভোগ টোগ দিয়ে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম আমরা। হুম ছাদের মধ্যে বিশাল দাপাদাপি। আচ্ছা ছাদের ছাদের মধ্যে যেন কেউ মানে হয় না মানে মানে রেগে গেলে যদি কেউ পা বাড়ি মারতে শুরু করে হুম 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 সেভাবে যেন পা ওরকম বাড়ি মেরে 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 হাঁটছে, এরকম একটা অবস্থা। এবার এবার আমাদের তিনজনের একসঙ্গে ঘুম ভাঙে। ওকে মানে রাজ, আমি আর স্বর্ণালীর একসঙ্গে ঘুম ভাঙে। হুম হুম এবার স্বর্ণালী বললো যে দেখ না ওরকম, আমি ছোটবেলা থেকে এগুলো দেখে এসেছি, কিছু হয় না, ওরকম একটু দাবাদাবি করো ঠিক একটু করে বন্ধ হয়ে যাবে। আর হলোও তাই। আজান হলো আর বন্ধ হয়ে গেল। ভোরের আজানটা হলো আর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল আওয়াজ। মানে ওরকম 3টে থেকে হয়তো আওয়াজ শুরু হয়, 2-3টের থেকে ওরকম ধাপ 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 করে আওয়াজ, ঠিক ভোরের আজান হবে শেষ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আমরা যখন স্বর্ণালীকে বলছি তোরা আমাদের কোথায় নিয়ে এনে ফেলেছিস, হুম এটা মানুষ থাকার জায়গা না। আমার তো মনে হয় যে মামা মামি পাগল যে ওরা ওখানে এখনো রয়েছে। মামা তো Exactly. কোভিডে মারা গেছে, শুনলাম মামা নাকি কোভিডে মারা গেছে। হুম। মামি আর দিদা সেখানে রয়েছে, আর আমার মনে হয় ওরা পাগল যে ওখানে এখনো পড়ে আছে। ওখানে যদি মানে ওখানে নর্মাল মানুষ গেলে হয়তো 2 দিন টিকতে পারবে না, আমরা সেখানে 4 দিন গিয়ে থেকে এসেছি সেখানে। বেসিক্যালি 4 দিনের ঘটনাটা। বেসিক্যালি 4 দিনের ঘটনা। এটা রোববার দিন আমরা গেছি, পৌঁছেছি শনিবার দিন রাত্রে। তোমাকে রোববারের ঘটনা বললাম, এবার আমি বলছি সোমবারের ঘটনা। সোমবার দিন সকালবেলা এলো হচ্ছে সেই কুলপুরোহিত। সকালবেলা ভোরবেলা ঢুকলো কুলপুরোহিত বাড়িতে। তার নাম কি বললো, বেশ রুদ্রনাথ কি নাম, হ্যান ত্যান, ঠিক নামটা আমি শিওর জানি না। বললো আমার নাম, ওনার নাম রুদ্রনাথ সামথিং হবে, হয়তো চ্যাটার্জি না ভট্টাচার্য কিছু একটা হবে। হুম সে মানে বলেন না মানে জলজান্ত পিশাচ যাকে বলে, সে হচ্ছে একটা জলজান্ত পিশাচ। কেন? মানে ওনার হয় না, ওনার অ্যাম্বিয়েন্সটাই ওরকম। মানে ওনার হয় না লোক লোক দেখে দেখে ভক্তি জাগে। মানে হয়তো উনি মানে মানে আমিও তন্ত্র মার্গে রয়েছি, হুম জানি যে মানে কিসে মানে একজন হয় না দেখে যেন সাক্ষাৎ শিব মনে হয় কিছু লোক দেখে। আর একে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ একটা পিশাচ দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। চোখের চাউনি অত্যন্ত বাজে। আচ্ছা চোখের চাউনি অত্যন্ত বাজে, কারণ স্বর্ণালীর দিকে যেভাবে তাকিয়েছিল হয় না মানে খুব ওদের তো বংশের মেয়ে। হ্যাঁ, আর খুব এম্বারেসিং টাইপের তাকানো ওনার। মানে এরকম একভাবে তাকাবে না যে তুমিও যদি তোমার দিকে যদি তাকায় তোমারই না মানে হয় না খুব একটা এম্বারেসিং ফিল হতে শুরু করবে। হুম 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 এরকম একটা তাকানো খুব বাজে। গা দিয়ে অত্যন্ত বিকট একটা গন্ধ, আচ্ছা আচ্ছা না ভালো গন্ধ না খারাপ গন্ধ। ওনাদের আগেই বললাম যে বিশাল বড় বারান্দা, উনি ঘরে ঢুকবেন না। ওনাকে বারবার করে বলা হলো ঘরে ঢোকার জন্য, উনি ঘরে ঢুকবেন না। ওনাকে ওনার ওই বারান্দাতে চেয়ার পেতে দেওয়া হলো, উনি ওখানে বসে পুজোর ফদ্দলি। এবার আমার তো ইন্টারেস্ট, যেহেতু তন্ত্রের পুজো, মানে আমার ইন্টারেস্ট জেগেছে যে কি ফর্দ লিখেছেন দেখবো। ফর্দর মধ্যে সব কাঁচা জিনিস লেখা। কি লেখা? কাঁচা জিনিস কিরকম? কাঁচা মাংস, কাঁচা মাছ, মদ। এটা তো মানে আছেই। এটা তো দরকারি, হ্যাঁ এটা ছাড়া পুজো অসম্ভবই। হ্যাঁ এবার
সব দেখে এবার আমাকে দেখেও না, এবার আমার কি জিনিস সেটা বলো তো কৌস্তব, আমি না সবসময় কুমকুম করে থাকি মাথায়, মানে একটা টিপ দিয়ে রেখে দিই, কারণ আমার গুরুদেব বলেছেন যে খালি মাথা দর্শন করলে নাকি শ্মশান দর্শন হয়। তো আমাকে বললো যে সবসময় মাথার মধ্যে কুমকুম পরে থাকতে, একটা ছোট মানে ঠাকুরকে দিয়ে ওই সিঁদুরের টিপ একটা মাথার মধ্যে পরে হুম থাকে। হুম হুম মানে আমাকে বলছে, তুমি মাথায় টিপ পরে রয়েছো? আমি বলছি যে আমি এরকম এরকম দেখি তো আমি পরে থাকি। বলছে হ্যাঁ তাহলে তুমিও পুজোয় বসো। আমি বলছি মানে? বলছে আমি পুজোয় বসবো না। আমি এরকম করে বলেছি, না না আমি বসতে পারবো না, আমি সচরাচর জানি না কি জানি কি কিসের পুজো জীবনে দেখিনি, আমি কি বসবো পুজোয়। তখন বলছে তুমিও পুজোয় বসো। আমি বলছি না না আমি পুজোয় বসবো না। বলছে তাহলে তুমি আমার জোগাড়ি হয়ে। আমি বলছি জোগাড়ি? আমি বলছি না আমি এরকম হতে পারবো না, আমি এসছি এখানে, আমি চলে যাবো, আমাকে সবার মধ্যে টানবেন। বলছে ঠিক আছে ঠিক আছে দেখে নেবো, এইভাবে এরকম কথা হুম বলছে। বলছে ঠিক আছে ঠিক আছে দেখে নেবো, এরকম একটা এরকম ভাবে আমাকে বললো। এবার আমি বলছি এটা কিরকম টাইপের কথা। এবার আমার তো ওনার সাথে ঝগড়ার মতো লেগে গেছে। আমি বলছি আপনি কিভাবে কথা বলছেন আমার সাথে, আমি এখানে দুদিনের জন্য এসেছি, আপনি আমায় বললেন পুজোয় বসার জন্য, আমার ইচ্ছে নেই, আপনি কেন আমার ইচ্ছের বিরুদ্ধে কি আমি পুজোয় বসবো? এক্স্যাক্টলি, যখন তুমি একটা প্র্যাকটিসের মধ্যে রয়েছো। হ্যাঁ আমি কেনই বা বসতে যাবো আর পুজোয়, আর জানি না মানি না কিসের পুজো, আমি কেন বা বসতে যাবো? এরকম হুটহাট করে তন্ত্রের কোনো পুজোতে বসতেও নেই, কেউ যদি এরকম করে সাধে যে পুজোয় বসবে, হুটহাট করে না বসতেও নেই। ওদের নিজস্ব কোনো এজেন্ডা রয়েছে বা উদ্দেশ্য রয়েছে। নিশ্চয়ই নিজস্ব কোনো এজেন্ডা রয়েছে। এবার আমি বললাম ভালো কথা। এবার আমার সাথে তো মানে ঝগড়ার মতো লেগে গেছে, এবার তর্কাতর্কি তো লেগে গেছে। এবার বাবা বললো যে চুপ কর কিছু বলিস না, ওখানকার মানুষ, কিছু বলিস না, গ্রামের মানুষ কি বলবি, ওরকম হয়তো তোকে বলে ফেলেছে। এবার আমি আমার বাবার কথা শুনে আমি চলে এসেছি ঘরে। এবার আমি ফাজদের সাথে এসে বসে আছি, বসে বসে তো গল্প করছি ওদের সাথে। হুম কন্টিনিউয়াস দেখছি সে এবার ঘরে ঢুকে গেছে, কন্টিনিউয়াস সে আমার পুজোর ঘরের ওখানে তাকিয়ে রয়েছে, কন্টিনিউয়াস। এবার আমার সাথে সবসময় এবার মহাকালী শালগ্রাম যায়, যেহেতু বিগ্রহ নিয়ে যাওয়া অসম্ভব, বিগ্রহকে তো তুলতে পারবো না, হুম 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 তো আমি এবার মহাকালী শালগ্রাম নিয়ে যাই। তো এবার ওই শালগ্রামে আমার সাথে সব জায়গায় যায়, ওনার উপরে সব পুজো ফুজো হয় আমার। তো ওখানে এবার উনি না কন্টিনিউয়াস তাকিয়ে রয়েছে আমার দিকে, ওই শালগ্রামের দিকে। এবার আমার না খুব না হয় না কি, আমি কি বললাম মেয়ে কি এবার নিয়ে টিয়ে নেবে নাকি, কারণ মহাকালী শালগ্রাম খুব রেয়ার, সহজে পাওয়া যায় না। হুম মানে যেরকম গন্ডকি থেকে যেরকম শালগ্রাম হয়, মহাকালীটা আমি যতদূর শুনেছি খুব রেয়ার, আর আমারও নিজের না, আমার গুরুদেব আমাকে দিয়েছিল দীক্ষার হুম সময় শালগ্রামটা। তো এবার যতই হোক আমার গুরুদেবের দেওয়া, সেটা তো আমি অন্য কাউকে দিতে পারবো না, বা যদি চুরি করে নেয় ওটা খুবই একটা খারাপ বিষয় হয়ে যাবে। হুম এবার আমি তো ভাবছি ও চুরি করার জন্যই দাঁড়িয়েছি, বিকজ আমার সাথে তো প্রথম দিকে ওরকম একটা মানে দেখা হওয়া মাত্র এরকম একটা তিক্ত সম্পর্ক আমার সাথে। হুম আবার এরকম হওয়ার পর আমি ভাবছি কি করি, এবার আমি তো ঘর থেকে বেরোচ্ছিও না, যে যদি এসে নিয়ে নেয়, আর আমি ঢুকিয়েও রাখতে পারছি না। তো হঠাৎ করে একবার মনে হলো কি ঢুকিয়েই রেখে দিই সব। তো এখন আমি কি করলাম, সব প্যাক করে আমি ঢুকিয়ে রেখে দিলাম, বলছে থাক দরকার নেই, বের করে পুজো করবো আর বের করে ঢুকিয়ে রেখে দেবো। ঢুকিয়ে কোনো রকমে লুকিয়ে রেখে দিয়ে আমি বাইরে যাই। হুম তখন তাও দেখলাম আমার পিছু পিছুই করছে, তারপরেও দেখলাম আমার পিছু পিছু করছে। তারপরে দেখলাম যে না আপনি থেকেই চলে গেল। মানে ছোটবেলা থেকেই তুমি স্পিরিচুয়ালি খুব সাউন্ড। হ্যাঁ এবার মানে আমার বিগ্রহটা পাওয়ার, মানে আমার বাড়িতে যে বিগ্রহ আছে সেটা পাওয়ার গল্প একটা মানে বিশাল গল্প, সেটাও অন্য কোনো সময় বলবো। তো এবার ওরকম হচ্ছে আমি লুকিয়ে রেখে দিয়ে চলে এসেছি। হুম তো ভালো কথা, আমি লুকিয়ে রেখে দিয়ে চলে এসে নিচে খেতে বসেছি। এবার আমার ভোগ টোক দেওয়া হয়ে গেছিল সকাল সকালে, আমি খেতে বসেছি, সেবারও ভোগে কোনো সমস্যা হলো না, কিছু হলো না। খেতে বসছি, ভাতের ভেতর থেকে না সবুজ সবুজ পোকা বেরোচ্ছে, সবুজ পোকা ভাতের ভেতর থেকে বেরোচ্ছে? ভাতের ভেতর থেকে সবুজ ফুলের পোকা দেখেছো, হুম যে হুম গাঁদা ফুল পচে গেলে পোকা হয়, হুম 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 ওরকম কাঁচা ওরকম সবুজ ভাত ভাঙছে আর ওরকম পোকা বেরোচ্ছে, আমার একার খাবার থেকে না সবার খাবার থেকে। পাতে দিয়েছে তখন কোনো পোকা নেই, যখনই ভাত ভাঙতে যাচ্ছে ওরকম পোকা। হুম এবার আমার কথা হলো কি, যখন আমি ভোগ দিয়েছি, এবার ওই থালাটা নামেছি না, ওই থালায় তো কোনো ইসে নেই, পোকা নেই, ওই থালা পুরো পরিষ্কার, মাছের ঝোল টোল সব পরিষ্কার।
এবার আমি বলছি কি তাহলে এক কাজ করি, এখান থেকে আমি খেয়ে নিচ্ছি, তুমি এখান থেকে সবাইকে একটু একটু করে দিয়ে দাও। মাকে আমি বললাম যে তো অনেকটা ভাত দেওয়া হয়েছিল ঠাকুরকে সেবার, আমি বলছি তুমি অনেক এদেরকে এখান থেকে একটু একটু করে করে দিয়ে দাও। সবাই এখান থেকে একটু একটু করে খেয়ে নিলো। তারপরে আবার সেবারও সেই দিন দুপুরবেলা আমাদেরকে মুড়ি জল খেয়েই কাটাতে হলো। মানে মা কালীর ভোগটা ছাড়া বাকি সবকিছু পচে গেছে বাকি সব ওখানে পচা। এবার ওর মামা আর মামি একটু না আমার সন্দেহজনক লেগেছে, কারণ এত কিছু হচ্ছে ওর মামা আর মামি আমাদের সাথে কিন্তু কোনো মানে কন্ট্যাক্ট করছে না, মানে নিজেদের মতো ওরা ওদের নিজেদের ঘরের মধ্যে আটকা বন্ধ, শুধু খেতে। ওর মানে স্বর্ণালীর মা খেতে বললে খেতে আসছে, আর খাওয়া শেষ হয়ে গেলে ঢুকে যাচ্ছে। তাহলে এরকম তো একটা- তোমরা ওদের বাড়িতে গেছো, ওদের তো এইসব গুলো মানে অ্যারেঞ্জমেন্ট করার ওরা কথা। প্রথমে আমাদেরকে যেরকম ওয়ার্ম ওয়েলকামটা করলো, ঠিক আছে, যে আমার দাঁড়িয়ে ছিল আমাদেরকে এত মানে রিসে করলো, হুম। মানে একদিনের মধ্যে পুরো চেঞ্জ সবাই, একদিনের মধ্যে পুরো চেঞ্জ। আমার তো এখনো মনে হয় বাড়িটা পুরো সাইকো বাড়ি, বাড়িটাতে সবাই সাইকো, ওই বৃদ্ধমুখীর জন্য সবাই সাইকো হয়ে গেছে, ওরকম দেখে 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 না ওরা সাইকো হয়ে গেছে। হ্যাঁ অবভিয়াসলি। এরকম মানে নৃশংস জিনিস দেখে দেখে না ওরকম সত্যি মনে হয় ওরা পাগলই। আমার তো আমি তো এখনো যদি আমি স্বর্ণালীর সাথে কথা হয় আমি বলি তোর মামা মামি পাগল, আমি এখনো বলি। তো এবার যাই হোক, এবার সেদিনকে সেদিন তো সন্ধেবেলা কিচ্ছু হলো না, সন্ধেবেলা তো সব মানে ওর মামা গেল সব বাজার করতে, ঐশাকে নিয়ে স্বর্ণালীর বাবাকে নিয়ে সব বাজার করতে গেল, আমরা বাড়িতে বসে আছি। এবার এরকম বাড়িতে, হ্যাঁ বাড়িতে আমরা বসেই ছিলাম তখন, হ্যাঁ। এবার সন্ধেবেলা ঠিক তখন 6টা 7টা বাজে, বাড়িতে তো মানে সন্ধ্যা আদির কোনো বালাই নেই ওদের, মানে সন্ধ্যা তুলসী মঞ্চই নেই বাড়িতে, এটা হচ্ছে কি মেন কথা, বাড়িতে তুলসী মঞ্চ নেই, ইভেন বললে ঠাকুর ঘরও নেই। ঠাকুর ঘরও নেই, তুলসী মঞ্চও নেই। ওদের শুধু একটা, ওদের বাড়িতে শুধু ওদের যত লোক মারা গেছে সবার ফটো, হুম। সারা বাড়িতে ওদের সবার ফটো লাগানো, ওই বাড়ি শুদ্ধ লোকের ওই সব মরা লোকের ফটো লাগানো, যত লোক মারা গেছে সব ওনাদের ফটো লাগানো। না মানুষ সন্ধ্যাবেলা সন্ধ্যা দেখা ওই বাড়িতে, না মানুষ তুলসী তলায় প্রদীপ ধরায়, সেটা কিন্তু গ্রামের বাড়ি, যেখানে কিনা এগুলো সব থেকে বেশি মানা হয়। শহরে এগুলো না মানলেও গ্রামের লোকেরা তো এগুলো মানে, কৌস্তবরা। হুম হুম হুম। অনেকটা ওখানে- রিলিজিয়াসলি মানে। ওখানে হ্যাঁ, ওখানে তো এগুলো আরো বেশি চলে, ওখানে এগুলো কিছুই নেই, হুম, কোনো হুম, বালাই নেই। এবার আমি তো এবার আমার কি হয় বলো তো, ধরো কলেজ থেকে আসি, এখানে আমার কলেজ থাকে, রাত্রেবেলা পড়া থাকে, তখন হয়তো আমার পুজো করতে করতে সন্ধ্যার পুজো করতে করতে 8টা 9টা বাজে, সেখানে তো কোনো কাজ নেই, আমি আমার সন্ধ্যেবেলা সন্ধ্যের পুজো করতে বসে গেছি। হুম, হুম। এবার সন্ধ্যের পুজো করছি, সারা বাড়ির মধ্যে ইট ইট ছুড়লে যেরকম হয় ওরকম ইট ছুটছে, কাঠের ছুটছে। জানলার মধ্যে না ইটের ধাক্কা হয়ে হয় না, নুড়ি বড় বড় নুড়ি পাথর ছুলে যেরকম হয়, ঠাস 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 করে আওয়াজ হয়, এবং ঠাস 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 করে আওয়াজ হচ্ছে। হুম। একমাত্র ওই দোতলার ওই ঘরে, যে ঘরে আমরা 3জনে মিলে রয়েছে, যেখানে কিনা ওই পুজো হচ্ছে, আমি পুজো করতে বসেছি, হুম, হুম, এবং ঠাস 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 করে আওয়াজ। হুম। আর কোথা থেকে আসছে এবার তোমাকে বলি, যে যে পুকুর মানে ঝিলটার কথা বললাম, সেই ঝিলটার একদম মুখোমুখি ওই ঘরটা, আচ্ছা। ওই কোণার দিকে পড়ে একদম, মানে জানলা খুললে ঝিলটা দেখা যায়, ওরকম একটা জায়গায় একদম আমার ঘরটা। এবার এরকম ভাবে ঢিল পড়ছে, আমি বলছি এটা কি এরকম ভাবে ঢিল পড়তে শুরু করেছে। এবার আমি চিৎকার করে উঠেছি, যে হচ্ছে কি, যে আছিস চলে যা, না হলে আমি এখানকার জল ছুটতে বাধ্য হবো, মানে আমি কিছু করতে বাধ্য হবো, এরকম করে আমি বিষয় করতে বলছি, বলছি এখান থেকে যে আছিস চলে যা, নাহলে আমি কিছু একটা করতে বাধ্য হবো, এরকমই বলতে শুরু করেছি। তখন হঠাৎ করে বন্ধ হয়ে গেল, বললাম এটা বন্ধ হয়ে গেল, সারা বাড়ি মানে ওই ঘরটাকে রাউন্ড করে দাঁতের কিটকিট কিটকিট করা। এটা সব থেকে ক্রিপি ছিল, এই যে বলছো না। 10টা লোক যদি একসঙ্গে এরকম করে কিটকিট কিটকিট করে, এবং তার সঙ্গে চিৎকারের আওয়াজ, শকুনের চিৎকারের, বিভৎস রকমের শকুনের চিৎকারের আওয়াজ। মানে আমি এখন ভাবছি, আমি কি ওকে চ্যালেঞ্জ করলাম এটা বলে? একটা কথা বলো ভাই, তোমার বয়সও খুব বেশি না, ঠিক আছে, ক্লাস 9-এ পড়তে অ্যারাউন্ড কত বছর বয়স হবে? 14-15 বয়স হবে তখন, ঠিক আছে। তো হ্যাঁ, মানে তোমাদের বাড়িতে কি এরকম, মানে তোমরা কি স্পিরিচুয়ালি খুব বেশি অ্যাক্টিভ, যে ছোটবেলা থেকে এরকম? বলতে কি, আমি যতদূর আমার মার মুখে শুনেছি, যে আমি নাকি প্রচন্ড পরিমাণে ছোটবেলায়, মানে খুব ছোট তখন আমি যেহেতু আর্টিস্ট, খুব ছোটবেলা থেকে নাকি আমি দেওয়ালের মধ্যে নাকি মন্ত্র আঁকতাম। মন্ত্র আঁকতে?
আমি যে মন্ত্র কোনোদিন শুনিনি, মানে বীজ মন্ত্র তন্ত্রের ওগুলো নাকি আমি আঁকতাম। ইভেন কি আমার কাছে ফটো চাইলে ফটো দেখাতে পারবো আমি এখন। মানে আমি যে মানে আমার যে ঘরে আমার মা বাবা শোয় এখন, সেটা আগে মানে সেই ঘরে তো আগে শুতাম, ওই নাকি ছোটবেলায় নাকি আমি ওরকম আঁকতাম, ওরকম নাকি আমি ওগুলোকে আঁকতাম, যেগুলো পরে আমি জানতে পারি। তখন তো ভাবতাম ওগুলো এমনি ওয়ার্ডস। পরে আমি যখন আমার গুরুদেব আমার বাড়িতে এলে, তখন আমার ঘরের মধ্যে ওগুলো আঁকা দেখতে দেখতে বলেছে এগুলো তো প্রত্যেকটা বীজ মন্ত্রের একটা। বুঝতে পারছি। তারপর তুমি, এরকম হয় স্যার। তোমার তারপরে বাবাও কি তোমার মতো এতটা অ্যাক্টিভ স্পিরিচুয়ালি? না, আমার বলতে গেলে বাড়ির মধ্যে একা আমি হয়তো এরকম, আচ্ছা। বাড়ির মধ্যে হয়তো আমি একাই এরকম। কারণ এরকমও শুনতে পেয়েছি, মা মা ছোটবেলায় গল্প করে যে নাকি আমার মানে আমি নাকি ছোটবেলায় যে প্রথম বলে লোকে বলে মা বাবা, আমি নাকি ছোটবেলায় প্রথম বলেছিলাম কালী। আচ্ছা, ওই আর ঘটনাটায় আসি। হ্যাঁ, তুমি ওই শকুনের চিৎকারের আওয়াজটা শুনতে পেলে, তারপর কি হলো? এবার ওই যখন আমি তো ভাবছি আমি তো ওদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছি। এবার আমি মনে মনে ভাবছি আমি কি ওদেরকে চ্যালেঞ্জ করে দিলাম? কারণ সত্যি কথা বলতে কি, যতই আমি বলি না কেন ততটা পরিমাণে এখন যতটা আমি স্পিরিচুয়ালি অ্যাক্টিভ, তখন আমি আরো কম। তখন বয়সই বা কত, তখন কতটাই বা জানি, সবে সবে 3-4 বছর আগে আমার দীক্ষা হয়েছে, তখন কতটাই বা কি জানি। তখন আমি চ্যালেঞ্জ করে ফেলেছি। এবার আমার কথা হচ্ছে গিয়ে, এবার এরা কি আমায় কিছু করবে, আমার ফ্যামিলিকে কিছু করবে? কারণ এবার যেখানে কিনা আমি ওদেরকে পুরো ওপেন চ্যালেঞ্জ দিয়ে ফেলেছি, মানে এরকম করে বলেছি তোরা যদি না যাস আমি এটা কিছু একটা করতে বাধ্য হবো, এভাবে আমি চ্যালেঞ্জ করেছি ওদেরকে। আর আমার তো প্রচন্ড পরিমাণে ভয় হচ্ছে কি হবে কি হবে। এবার এবার সে সোমবার দিন একদম মাঝরাতের কথা বলছি, এটা সব থেকে ক্রিপি। তোমার দিন রাতে কি হয়েছিল? সোমবার দিন রাত্রেবেলা মানে একটা বীভৎস রকম একটা জিনিস ঘটে। আমি প্রথমেই বলেছিলাম যে ওই সেই পুরোহিতের সাথে যার সাথে আমার মানে কথা কাটাকাটি হয়েছিল, আমি মানে ও না আমাকে টার্গেট করেছিল। আমি প্রথমে বলছিলাম না যে ও হয়তো আমার মানে ওরকমই শালগ্রাম চুরি করতে এসেছিল, কিন্তু মানে ও শালগ্রাম চুরি করতে না, ও এসেছিল আমার ক্ষতি করতে। কারণ আমি ওকে মানে মানে ওর সাথে আমার খুব বাজে রকম একটা কথা কাটাকাটি হয়। তো এবার ঘটনাতে ঘটে কি, যে আমরা সেদিনকে 4 জন মানে আমরা 3 জন আলাদা করে শুয়েছি সেদিনকে। আমরা 3 জন 3টে খাটে শুয়েছি, কারণ ওখানে না বিশাল বড় ঘর। এবার ওখানে বড় বড় 3টে খাট, একটা ঘরেই 3টে খাট পাতা। এবার আমরা কি করতাম, আমি রাজ একটা খাটে শুতাম, আর খাটও বিশাল খাট একেবারে, যেহেতু জমিদার আমলের খাট। আমি আর রাজ একটা খাটে শুতাম, আর স্বর্ণালী আমাদের পায়ের দিকে একটা খাট ছিল, সেই খাটটাতে শুতো। এবার বিশাল ঘর। এবার তো আমরা কি করলাম, সেদিনকে ভাবলাম যে আমরা আলাদা আলাদা করে শোবো, কারণ রাজ সে আগের দিনকে প্রচন্ড ভাবে চিৎকার করেছিল, ওটার জন্য তো মানে আমার না খুব ভয় লেগে গেছিল যে ও যদি আজকেও চিৎকার করে, কারণ ঘটনা তো ঘটছেই আমাদের সাথে। তো আমি আলাদা খাটে শুই, রাজ একটা খাটে শোয়, আর স্বর্ণালী একটা খাটে শোয়। আমরা প্যারালালি শুই সবাই একসঙ্গে, মানে পরপর রো অনুযায়ী, কিন্তু খাট আলাদা আলাদা আমাদের। আর আমি একদম কর্নারের খাটে, মানে দেওয়ালে মানে দেওয়াল ঘিচে আমার খাট। আর এবার কি হলো, রাত্রেবেলা আমি জানি না তখন কটা বাজে, আমার হঠাৎ করে চোখ খুলে গেল। আর প্রথমেই বললাম যে আমাদের ঘরে একটা নীল রঙের ডিম লাইট জ্বলছিল। আগের দিনও বলেছি একটা নীল রঙের ডিম লাইট জ্বলছিল আমাদের ঘরে। তো আমি জানি না যেটা স্বপ্ন নাকি সত্যি, আমি জানি না কেন আমি দেখতে পেলাম আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে, সেটা পুরোপুরি পেছন ঘুরে। আচ্ছা। এবার সব থেকে হলো কি, আমি মানে স্পষ্ট ভাবে তাকে দেখার জন্য আমি না উঠে বসলাম, মানে শোয়া অবস্থাতে উঠে বসেছি আমি। আমার নাকে সেই আঁশ পচা গন্ধটা লাগলো, মাছের যে মানে ঢোকার সঙ্গে সঙ্গে যে আমি গন্ধটা পেয়েছিলাম। আর গন্ধটা এখন একদম তীব্রতর তীব্রতর গন্ধ, মানে টেকা যাচ্ছে না এরকম, মানে হয় না ভেতর থেকে বমি উঠে মানে বমি হবে ওরকম একটা অবস্থা আমার। ওরকম অবস্থাতে আমি দেখতে পাচ্ছি যে মানে ও আমার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে রয়েছে, কে আমি জানি না, কিন্তু তার হাইট 7 ফুটের বেশি। মানে তার পা ইসেতে থাকলেও মানে একদম সিলিং ছুঁয়ে যাচ্ছে মাথা। আচ্ছা আচ্ছা।
সিলিং শুয়ে শুয়ে, কিন্তু এটা পুরো পেছন, মানে আমি সামনে থেকে তাকে এখনো দেখতে পাচ্ছি না। হুম 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 এবার আমি দেখতে পেলাম যে সে না আমার ঘুরে, এবার ছিল আমার হয়তো হাতের দিকে, মানে মিডিলে রাজ আর আমার বিছানার ঠিক মিডিলে একটা ফাঁকা জায়গা, সেই ফাঁকা জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছে, আর আমি তাকে একটা সাইড থেকে দেখতে পাচ্ছি, মানে তাও তার পেছনটা দেখা যাচ্ছে। হুম এবার সে আস্তে আস্তে ঘুরে আমার পায়ের দিকে এসে দাঁড়ালো। হুম আমার তখন মানে হয় না, কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম তখন আমি তখন কথা বলার শক্তিটাও হারিয়ে ফেললাম, আমি যেটা দেখলাম। কি দেখলে? মানে আমার হয় না, ওই গরমের মধ্যেও, মানে ওই ঠান্ডার মধ্যেও, মানে ওই লেপের তলাতেও আমি দরদর করে ঘামছি, আমি বুঝতে পারলাম। হুম আমার সামনে একটি শুকনো, মানে একদম হয় না হাড়ের ওপরে যদি চামড়া থাকলে মানে যেরকম অবস্থা হয়, সেরকম একটা শরীর, একটি নারী শরীর, আচ্ছা গায়ের মধ্যে একটা চামড়ার মতো কিছু একটা পড়ে আছে, সেটাও মানে খুবই, মানে একদম অল্প, জাস্ট হয় না একটা আবরণ মতো পড়ে আছে। আর তার সব থেকে ভয়ঙ্কর জিনিস, তার মুখটা শকুনের। মুখটা শুকনো? তার মুখটা শকুনের। আচ্ছা এবার ওটা দেখার পর মানে আমার না হয়তো, মানে এখনো যে তোমাকে বলছি আমার হাত পা এখনো কাঁপে ওই কথাটা মনে পড়লে। সে ঠিক আমার দিকে তাকিয়ে এরকম 3বার করলো, এরকম? সেই দাঁত কিটকিট আওয়াজ করে বলছে, এখানে থাকলে বাঁচবি না, চলে যা, আমি সবাইকে খাবো, আচ্ছা এতজনকে খেয়েছি, এবার তোদেরকে খাবো। ওকে এটা বলার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছে যেন আমার কানের পাশে না হুম 100টা শকুন একসঙ্গে চিৎকার করলে যেরকম আওয়াজ হয়, হুম 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 ক্যাচ 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 আওয়াজ, সেরকম একবার ডান কানে একবার বাঁ কানে, একটা কানে কিন্তু বারবার করে, দুটো কানে একসঙ্গে হচ্ছে না, একবার ডান কানে একবার বাঁ কানে। বুঝতে ওটা পারছি। দেখে ওই জিনিসটা হওয়ার পর মানে আমি আমার চোখ বন্ধ হয়ে যায়, আমার এই অবধি মনে আছে আমার চোখ বন্ধ হয়ে যায়। হুম আমার চোখ খুললে আমি দেখি রাজ আর স্বর্ণালী আমার মুখের উপরে ঝুঁকে পড়ে রয়েছে, এবার জল দিচ্ছে, আমার রাজ আমার চোখে মুখে জল ছেটাচ্ছে। হুম এবার আমি বলছি কি এবার আমি না হঠাৎ হয় না, মানে ধরফর করে উঠেছি, যে কি হয়েছে কি হয়েছে। ও এবার এবার মানে এরকম করে আমি উঠেছি, তখন রাজ বললো, আমি নাকি প্রচন্ড জোরে চিৎকার করেছিলাম, আর ওটা কি বলে নাকি আমি প্রচন্ড জোরে চিৎকার করেছিলাম, যে ওটা কি এভাবে নাকি চিৎকার করেছি। হুম 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 এবার আমার কোয়েশ্চেন হলো, মানে আমি কি, এবার আমার কোয়েশ্চেনটা এখানেই দাঁড়ায় যে আমি কি করব, মানে আমি তো এখানে পুরোপুরি চ্যালেঞ্জড, আর কালকে ওখানে ওই পুজো, সে মানে যে বন্ধ অবস্থাতে এত কিছু করতে পারে, সে যদি একবার জেগে ওঠে সে কি কি করতে পারে সেটা কোনো ধারণা করতে পারছি না আমি। বন্ধ অবস্থায় থাকলেও ইনফ্লুয়েন্স বিশাল ছিল। বন্ধ অবস্থাতে থাকতেও এতজনকে এত ভাবে ডিস্টার্ব করেছে, হুম আর ডিস্টার্ব করে যাচ্ছে টিল নাও। হুম 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 এখনো ওদের বাড়িতে নাকি এসব ডিস্টারবেন্স হয়, আচ্ছা আচ্ছা এরকম লেভেলের ডিস্টারবেন্স ওখানে এখনো। হুম তো আমি খালি ভাবছি সে যে বন্ধ অবস্থাতে, মানে তার পুজোই এখনো হলো না, বছরে একবার হয়, সে এই অবস্থাতেই এত কিছু করছে, আর সে যদি একবার মানে বেরিয়ে ওঠে আর যদি সে একবার জেগে যায় সে কি কি করতে পারে। কারণ ওদের বাড়ির হিস্ট্রি তো আমরা শুনেইছি, যে ও মানে কিভাবে কিভাবে মানে মানুষ খুন করে, হুম 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 আর ওদের বাড়িতে কিন্তু কোনো ছেলে বেঁচে নেই, আচ্ছা ওদের বাড়ির কোনো ছেলে বেঁচে নেই, কারণ ওখানে যেহেতু ওই ছিল, মানে ওভাবেই মানে দেওয়া হয়েছিল যে হচ্ছে কি যখনই কোনো ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগবে হুম হুম তখনই সে চলে যাবে, তার নিজের জায়গায় ফিরে যাবে। সেই দেবী, তাই তো? হ্যাঁ, সেই দেবী। সে কিন্তু এখানেই মানে ও প্রথমেই কোনো ছেলেই, মানে বাড়ির যে কোনো ছেলে সে বাঁচে না, মানে কোনো না কোনো অ্যাক্সিডেন্টে মারা যাবে। এন্ড সব থেকে ইন্টারেস্টিং হলো, যেখানেই মারা যাক না কেন সেখানে একটি করে শকুনের পালক পাওয়া যায়।
তাই নাকি? আমি এই বড় মামার ছেলের কথা বলি। হুম। আমি এটা পরে স্বর্ণালীর মুখে শুনেছি যে সে নাকি ব্যাঙ্গালোরে পড়তে গেছিল। হুম তখন সেখানে নাকি ব্যাঙ্গালোরে পড়তে যাওয়াকালীন একটি মেয়ের সাথে নাকি তার সম্পর্ক হয়। হুম তো মানে একই হস্টেলে ছিল, তো ওখানে মানে একই কলেজে পড়তো। তো এবার ওখান থেকে একটা ভালো সম্পর্ক হয়। এবার কথা হয়েছিল যে ওই মানে মেয়েটির সাথে একসঙ্গে এই গ্রামের বাড়িতে ঘুরতে আসা, হুম ছুটিতে, কোনো একটি ছুটিতে, খুব সম্ভবত গরমের ছুটিতে ঘুরতে আসা। হুম এটা ভ্যাকেশন শুরু হয় আর কি, যেটা ভ্যাকেশন ওরা বেরোবে সেদিনকে সকালবেলা অদ্ভুত ভাবে বারবার এবার মেয়েটা তো ফোন করছে যে বেরোবো, আমরা বেরোবো, ফোন নাকি রিসিভ করছে না ওর দাদা, আচ্ছা। স্বর্ণালী মামার মানে মামার ছেলে, সে রিসিভ করছে না কল। হুম 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 সকালবেলা নাকি তারপরে নাকি সে মানে মেয়েটা বাড়িতে আসে, মানে ওরা মানে স্বর্ণালীর দাদা অ্যাকচুয়ালি হোস্টেলে থাকতো না, স্বর্ণালীর দাদা থাকতো একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে হুম ওখানে। হুম তো এবার ফ্ল্যাটে এসে নক করছে, নক মানে ও শুনছে না, তো পাশে তো সিকিউরিটি দেখে নাকি ওই দরজা ভাঙে। হুম হুম দরজা ভাঙা অবস্থাতে দেখা যায় যে বিছানা রক্তাক্ত, হুম মানে হয় না আগের দিন যদি কেউ তাকে খুবলে খুবলে বুকের থেকে যদি মাংস খুবলে খুবলে খায় যেরকম হবে, ওরকম ভাবে ডেড বডি পড়ে আছে স্বর্ণালীর দাদার। সাংঘাতিক। আর সারা বিছানার একটি কোণের মধ্যে 3টি পালক পাওয়া যায় শকুনের। আচ্ছা আচ্ছা আচ্ছা। শকুনের বড় বড় পালক হয় তো লেজের দিকে, ওরকম বড় বড় দুটো পালক, দুটো না 3টে পালক পাওয়া যায়। ওর মা বাবা যখন গেছিল, ওর মা বাবা বলেছে নাকি, এবার দেখো এগুলো তো খুব কন্ট্রোভার্সিয়াল Sensitive. বিষয়, সেনসিটিভ বিষয়। সেন্সিটিভ বিষয়। এবার এগুলো থেকে তো মানে জানা যায় যে পরে মানে ওরা ডাইরেক্টলি বলতে চাইছিল না স্বর্ণালী আমাকে, পরে আমি জানতে পারলাম যে এরকম এরকম নাকি ঘটেছে। যতই হোক, তখন তো আমরা স্বর্ণালী মানে তখন আমরা অনেকটাই ছোট, এবার বাড়ির থেকে তো মানে বাড়ির লোক জানতে পারলে অবভিয়াসলি আমাদের বকা দেবে, তাই স্বর্ণালীও চুপই থাকতো আর কি, এইসব নিয়ে খুব একটা কথা বলতো না। এরকম এরকম ঘটনা ঘটে রাত্রেবেলা। হুম 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 রাত্রেবেলা এরকম হয়, আমি মানে শুয়ে রয়েছি কিন্তু ঘুম আমার আর আসছে না। ভোরের দিকে আমার ঘুম আসে, ঠিক আছে, আমি একটা আওয়াজ শুনতে পাই। একদম কিরকম ভোরের আওয়াজ? দিকে, 5টা 5:30 থেকে এরকম 4টে 4:30 একটি ফিমেল আওয়াজ শুনতে পাই। একটা মেয়ের গলা পেয়েছিলাম আমি, ঠিক আছে, আচ্ছা। একটা মেয়ের গলা। এবার আমি জানি না যে সে কে, আর আমি বলতে পারবো না, মানে হয়তো সেই আমাকে বাঁচিয়েছিল, হয়তো ওটার জন্যই আমি বেঁচে গেছি, হয়তো আমি হয়তো বলবো সেটা হয়তো মা দক্ষিণাকারী ছিল। আচ্ছা আমি আওয়াজ পেয়েছিলাম যে এরকম মানে একটা হালকা মানে হয় না খুব শান্ত, মানে আওয়াজটা না খুব পিসফুল ছিল, হুম হুম মানে ওরকম হয় না আওয়াজ কোনোদিন আমি কোথাও শুনিনি। আর আমার যত ওরকম আওয়াজ হয়তো কোনো মানুষের হয় না। ওকে। মানে ও আমাকে বলছে যে কালকে সকালবেলা তুই তোর গুরুদেবকে জানা, হুম হুম ঠিক ব্যবস্থা হবে, ঠিক বেঁচে যাবি। মানে আমি তো কন্টিনিউয়াস তখন মানে জব করে যাচ্ছি, ওই অবস্থাতেই আমি ঘুমিয়ে পড়েছি। হুম। এরকম একটা অবস্থাতে আমি এরকম একটা স্বপ্ন বলবো না, মানে কি আমি জানি না, আমি আধো ঘুম আধো জেগে আছি, এরকম একটা অবস্থাতে আমি জিনিসটা শুনতে পাই। তারপরে আমার মনে আছে যে ঘুমিয়ে পড়ি, সকাল হয়, ঠিক আছে, হুম সকালবেলা মানে ঠিক সকালবেলা মানে হচ্ছে মেন পুজোর দিন মঙ্গলবার ব্যাপারটা। দিন সকালবেলা। আর এবার আর এটা হচ্ছে কি দ্য মেন ডে, পুজোর দিন। হুম 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 পুজোর দিনকে মানে সকালবেলা থেকে বিভৎস রকম জিনিসপত্র হতে থাকে। আচ্ছা। যে গন্ধটা আমি একা পাচ্ছিলাম, হুম। আঁশের গন্ধ, যেটা আঁশ পচা গন্ধ, সেই গন্ধটা বাড়ির সবাই পেতে শুরু করেছে, ইভেন কি স্বর্ণালী আর রাজও। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর গন্ধটা বেসিক্যালি আসছে ওই ইসের থেকে, ওই ঝিলের চারপাশ থেকে। আর দমকা পরিবেশ, মানে হয় না হাওয়া না চললে যেরকম হয়, পাখি এটা না গুমোট ডাকলে, হয়ে গেছে ব্যাপারটা পুরো হ্যাঁ পরিবেশটা। গুমোট হয়ে গেছে, কোনো হাওয়া চলছে না, কোনো পাখির ডাক নেই, ঠিক আছে, হুম মানে এরকম একটা বিষয়। হুম সেদিন কি সকালবেলা হলো আরেক ঘটনা। সকালবেলা এগুলো তো চলছে, ঠিক আছে, হুম। স্নান করতে গেছি আমি, হুম আমার বারবার করে মনে হচ্ছে বাথরুমের ঠিক দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। হুম হুম এবার ওদের না দরজা বন্ধ,
কিন্তু আমার মনে হচ্ছে দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, ওকে। দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে। অ্যান্ড সে মানে আর ওই যে গন্ধটা পেয়েছিলাম আমি রাত্রেবেলা, ওই আঁশ পচা, সেই গন্ধটা আমি আরো বেশি ভাবে পেতে শুরু, এমনি তো সবাই পাচ্ছে, কিন্তু গন্ধটার জন্য বাথরুমের সামনে যেন গন্ধটা যেন আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। মানে আমি যখন রয়েছে তখন তখন আমি বলছি, এবার আমি জাস্ট কোনো রকম স্নান টান করে বেরিয়েছি। এবার আমার তো প্রচন্ড গুমোট লাগছে, আর আমি খুব একটা কনজাস্টেড জায়গায় থাকতেও পারি না। আর সে গ্রামের দিক তো একদম বাথরুম, ছোট ছোট বাথরুম, আর বাড়ির বাইরে, মানে তোমার বাড়ি এখানে, বাড়ির থেকে 5 মিনিট হেঁটে গেলে তবে গিয়ে বাথরুম, এতটাই ডিস্টেন্স। আচ্ছা। এতটাই ডিস্টেন্স। আশেপাশে কেউ নেই, ওই বাথরুমের এরিয়া পুরো ফাঁকা। মানে ঝিলের কাছাকাছি বাথরুম ছিল কি? না, ঝিলের কাছাকাছি না, বাড়ির উল্টো দিকে ওই ধান ক্ষেত, মানে ধান ক্ষেত ঘেসে, আর ওই ধান ক্ষেত ক্রস করলেই বলেছি শ্মশান, মানে বাথরুমের জানলা দিয়ে শ্মশান দেখা যায়, মানে ধান ক্ষেত ক্রস করে পুরো শ্মশান দেখা যায়, এরকম একটা মানে ছোট ছোট যে জানলা থাকে বাথরুমে, ওগুলো দিয়ে। এবার আমার খালি মনে হচ্ছে যে কেউ দাঁড়িয়ে রয়েছেন বাথরুমের চারপাশে শুধু ঘুরছে, মানে বাথরুম থেকে গোল গোল করে ঘুরছে। আর আমি মানে সেটার প্রমাণও পেলাম যে ওই জানলার কথা বললাম, তুমি দেখবে সকালবেলা ছোট জানলার সামনে দিয়ে চলে গেলে তুমি হয়তো তাকে দেখতে পাবে না, কিন্তু মনে হবে তো কিছু একটা ক্রস করে চলে গেল। আমি দেখতে পেলাম কিছু একটা কালো ক্রস করে চলে গেল। ওকে ওকে। এবার আমি কোন রকম স্নান করে জাস্ট জামাটা পরে বেরিয়েছি, আমি দেখতে পেলাম 3খানা শকুনের পালক পড়ে রয়েছে বাথরুমের পেছনে। ওকে 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 ওকে। আর না বড় বড়, মানে আর সেগুলো যথেষ্ট বড়, মানে হয়তো আমার এক হাতের সমান একটা পালকের সাইজ, আর পুরো কুচকুচে কালো। এবার আমি ভাবছি যে এটা কি জিনিস, মানে এটা কি হচ্ছেটা কি আমার সঙ্গে। এবার আমার মনে পড়লো যে আমাকে তো বলেছিল যে একবার গুরুদেবকে জানাতে। আমি আবার সেখানে নেটওয়ার্ক নেই, এরকমই অবস্থা। আগের 2 দিন যে ফোন করেছি তখন আমি সবাইকে ফোন করতে পেরেছি, সেই দিনকে ফোন করছি, ফোন আর যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। ফোন আর করতে পারছি না। শেষকালে কোন রকম মানে ওদের বাড়ির মানে হয় না বাউন্ডারির বাইরে গেলাম, গিয়ে আমি ফোন করেছি, ফোন করে বলছি যে এরকম এরকম ব্যাপার, আমি কি করব। আমাকে তখন তো গুরুদেব বিশাল ঝাড়লো, যে হচ্ছে তোকে আমি বলেছিলাম যা বেরিয়ে আসতে, তুই বেরোস নিয়ে, আমি তোকে বলেছিলাম যে বিপদে পড়বি। মানে আমাকে তো খুব মানে ঝাড়লো, ঝাড়ার পর বললো যে ঠিক আছে আমি এবার বাঁচাচ্ছি, পরের বার কিন্তু এরকম কিছু হলে আমি বাঁচাতে পারবো না। ওকে ওকে। এবার আমি বলছি যে এরা অপদেবী, এরা অ্যাকচুয়ালি অপদেবী। অপদেবীরা কিরকম হয় বলতো, এরা দেবীদের মতনই পাওয়ারফুল, কিন্তু মানে কিন্তু দেবীর সমান না। ডেফিনেটলি। মানে এরা দেবীরই অংশ, মানে আমার গুরুদেব যা বললেন, এনারা দেবীরই অংশ, কিন্তু এরা হচ্ছে গিয়ে মানুষের কল্যাণের থেকে বেশি অকল্যাণ করে। এরা কাদের কল্যাণ করে, যে ওকে মানে ওর জিনিসপত্র দিতে সাহায্য করে। মানে তুমি আমাকে সাহায্য করছো, সেটা খারাপ দিক থেকে হোক ভালো দিক থেকে হোক, তাই তোমাকে আমি সাহায্য করবো। ওর জন্যই হরিহর রায় যেহেতু ওকে এত বলি দিয়েছিল, তাই ওরা মানে একদিনের রাজা হয়েছিল, কাঙাল থেকে ওরা পুরো রাজা হয়ে গেছিল। এবার এটা তো আমার তো শুনে আমার তো আরো অবস্থা খারাপ হয়ে গেল, যে এরকম মানে পাওয়ারফুল যে বলছে একবারই বাঁচাতে পারবো, এরকম কিছু হলে আর বাঁচাতে পারবো না, সুযোগ একবারই পাবো আমি বাঁচানোর। তোমরা বেসিক্যালি মানে ওখানে ট্র্যাপড হয়ে গেছো। আমরা ওখানে পুরোপুরি ট্র্যাপড। এবার আমি ভাবছি কি একবার বেরোনোর চেষ্টা করি আমি। সকাল হয়েছে তো, এবার বেরোনোর চেষ্টা করি, কিছু মানে মিথ্যে কথা বলে বেরোনোর চেষ্টা করি। এবার যথারীতি আমি কি করি, আমি বারবার করে বলতে থাকি যে আমার খুব বমি পাচ্ছে, আমার মাকে কি বলতে থাকি আমার না খুব বমি পাচ্ছে, শরীর ভালো লাগছে না, বেরোবো, ভাল লাগছে না। এবার আমার যেহেতু মোশন সিকনেস আছে, এবার আমি বাবা মা ভেবেছে তো গাড়ি করে জার্নি করেছে, ওইটাই হয়তো কোনো কাটে, বিষয়টা এরকম হয়ে গেছে। এবার বাবা বলছে ঠিক আছে তাহলে তো শরীর খারাপ লাগে, চল বেরিয়ে যায়, কারণ আমার অ্যাস্থেমাও প্রচন্ড পরিমাণে অ্যাস্থেমাও রয়েছে, আর একবার যদি আমার মানে শরীর খারাপ শুরু হয় তোমার হসপিটালে আমাকে অ্যাডমিট হতেই হবে, এরকম একটা বিষয়। মানে সামান্য সামান্য বিষয় তো আমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়। তারপর কি ঘটে?
মানে আমি তখন বলি যে ঠিক আছে, এবার বাবা বলছে যে ঠিক আছে বেরিয়ে চল। তখন মানে স্বর্ণালীর বাবা বললো কাছে নাকি একটা ডাক্তারখানা আছে, তুই ওখানেও যেতে পারিস। ঠিক আছে, এবার আমি বলছি না না, আমি বাড়ি যাবো, বাড়ির ডাক্তারকে দেখাবো, যে আমার ফ্যামিলি ডাক্তার তাকে দেখাবো। বলছে যে ঠিক আছে, না তখন ও বলছে না তুই একবার এখানে দেখিয়ে দেখ না কি হয়, দেখ না কি হয়। এবার ওরা তো আর জানে না যে এত কিছু ঘটে গেছে, ওরা বুঝতে পারছে কিন্তু ওরা তো আর জানে না যে যে এরকম এরকম জিনিসপত্র ঘটছে, আমি যে চ্যালেঞ্জ করে ফেলেছি, ওরা তো এটা জানে না। তখন কিন্তু স্বর্ণালী বুঝতে পারছে যে এরকম ধরনের কিছু প্রবলেমস হচ্ছে। হ্যাঁ, কিন্তু ওরা তো এত ডেপথলি জানে না বিষয়টা। আর স্বর্ণালীর বাবা প্রচন্ড পরিমাণে নাস্তিক, টিল নাও স্বর্ণালীর বাবা প্রচন্ড পরিমাণে নাস্তিক, মানে খুবই মানে একবার বলা হয় যে উনি নাকি ওনারা যেহেতু ব্রাহ্মণ, ওনারা নাকি এরকমও নাকি বলা হয় যে উনি নাকি নিজের পৈতে খুলে নাকি সীতাজি নাকি জুতোর সোল মানে সোলে সুতো বানিয়েছিল, এরকম একটা কথা প্রচলিত। এরকম টাইপের নাস্তিক উনি। কলেজে পড়া গেলেন এরকম কাজবাজ করেছে। তো বলতে এখন তো যথারীতি আমাকে বললো যে ঠিক আছে, এবার আমি চাইছি কি যে আমি বেরোবো। আমি বলছি আগে গাড়ি নিয়ে বেরোই, তো ডাক্তারের কাছ থেকে না হয় আমি একদম ডাইরেক্ট বাড়ি চলে যাবো। এরকম হয়েছে ডাইরেক্ট একদম বাড়ি ঢুকে যাবো আমরা, মানে বাড়িতে যাবো, মধ্যমগ্রাম চলে আসবো। বেরিয়েছি, বিশ্বাস করবে না, বাউন্ডারি থেকেও আমরা বেরোতে পারছি না বাড়ির গাড়ি নিয়ে। তখনও মানে পুজোটা শুরু হয়নি কি? তখনও পুজো শুরু হয়নি, আমরা বাড়ির বাউন্ডারির বাইরে বেরোতে পারছি না, গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। একটুখানি গিয়েই গাড়ি স্টার্ট নেওয়া বন্ধ করে দিয়েছে, গাড়িতে পেট্রোল ঠিক আছে, সব ঠিক আছে, গাড়ি বেরোচ্ছে না। তোমরা কি তিনটে ফ্যামিলি বেরিয়েছিল না তোমাদের ফ্যামিলিটাই শুধু? আমার ফ্যামিলি, শুধু আমার ফ্যামিলি বলতে আমি আর আমার বাবা বেরিয়েছিলাম। আমি তো বলতে চেয়েছিলাম মা বাড়িতেই রয়েছে, কারণ আমি বলতে চাইছি, আমি দেখতে চাইছিলাম যে বেরোতে পারি কিনা, বিকজ এটা তোমার একটা সন্দেহ হয়ে রয়েছে না, যে আমি মানে যদি বেরোতে পারি তাহলে পরে একবারে মাকে নিয়ে বেরিয়ে যাবো, আমি এরকম একটা প্ল্যানিং ছিল। তো এবার যথারীতি দেখছি বেরোতে পারছি না, তখন আমি যে আমার কিছু করার নেই, রাত আমাকে থাকতেই হবে এখানে, এই যা অবস্থা, আমাকে রাত্রেবেলা যদি রাত অব্দি থাকতেই হবে। রাত্রেবেলা আমাদের মানে পুজো না হওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। এদিক থেকে এবার আমি কি করলাম, সেদিনকে আমরা খেলাম, খাওয়া দাওয়া তো সেরকম সমস্যা। এবার হ্যাঁ, মানে তোমরা বেরোতে চাইলে বেরোতে পারলে না, তাই তো? বেরোতে পারলাম না, তখন বাজে হয়তো দুপুর 11টা 11:30 তখন বাজে। আচ্ছা আচ্ছা। এবার আমরা ভাবলাম যে এবার আমি মানে বেসিক্যালি আমি হলাম যে কি করবো এখন, তুই বলতে খেয়ে নি। এবার খেতে বসেছি, এখানে এবার রান্নাঘরের ঘটনা শোনো। এর আগে 2 দিন এরকম রান্নার সাথে হয়েছে যে রান্নায় একবার কাক এসে পড়লো, একবার মানে ভাত ফাত সব নষ্ট হলো। এবার পোকা বেরোলো। হ্যাঁ, এবার জলই ফুটছে না। কোনদিন থেকে তো 40 মিনিট ধরে জলের হাঁড়ি উনুনে বসানো, কিন্তু কোনো জল গরম হচ্ছে না। এটা হতে পারে না, ভাতের হাঁড়ি জল গরম হচ্ছে না, জল যেরকম ঠান্ডা সেরকম ঠান্ডা জল। রান্না হচ্ছে না বাড়িতে। আচ্ছা আচ্ছা। বাড়িতে রান্না করা যাচ্ছে না। আমার সেই সেম কেস, কি করব, বাইরের এক দোকান থেকে আমি, এবার কি হলো, আমি আর রাজ বেরোলাম যে আমাকে জানতে হবে যে কি এটা, কেন হচ্ছে, আর এটার পেছনে মানে স্বর্ণালী যা বলছে এর বাইরেও অন্য কিছু আছে, ও পুরোটা জানে না। আমি বুঝলাম যে আমাকে যদি জানতে হয় আমাকে গ্রামের মানুষদের সাথে কথা বলতে হবে, যে কি মানে বিষয়টা কি, এটা কেন। অন দ্য ফার্স্ট প্লেস স্বর্ণালী বা ওর ফ্যামিলি তোমাদেরকে এরকম ডেঞ্জারাস জায়গায় নিয়ে গেল কেন? এটা তো পেছনে রিজন আছে, এখানে একটা বিশাল রিজন আছে। মানে বলতে গেলে এটা, এবার এই জায়গাটা তোমাকে বলে রাখি, স্বর্ণালীর মা যতটা সবার সামনে ভালো মানে বিহেভ করে, আসলে অতটা ভালো না। কারণ স্বর্ণালীর মা হয় না, প্রত্যেকটি পাড়ায় ওই ঝাড়ানো একজন থাকে না, যে সব বাচ্চাদেরকে ঝাড়ায়, নজর লাগলে ঝাড়ায়। স্বর্ণালীর মা নাকি ছোটবেলা থেকে নাকি ওই বিদ্যা নাকি জানতো। আচ্ছা, মানে ওই ঝাড়ানো, ঠিক আছে। ইভেন কি ছোটবেলা থেকে আমাকেও নাকি 2-1 বার নাকি ঝাড়িয়েছে, মার মুখে শুনেছি। আর উনি না মানে এই জিনিসগুলো এখন বুঝতে পারছি মানে যে কি হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি এটাতে আসবো। তুমি ওই গ্রামের মানুষদের সাথে কথা বলতে বেরোলে, সেই জায়গাটা বলো। রাজ বেরিয়েছি যে একটা মানে যেহেতু মানে একটা দোকান ছিল, মানে আমরা দেখে রেখেছিলাম গ্রামে একটু শুরুর দিকে একটা দোকান ছিল, তো আমরা ভাবছি মানে তাও ওখান থেকে ধরো আধা ঘন্টার হাঁটা, কিন্তু গ্রামের কোনো
মাটির রাস্তা, কোনো ভ্যান রিক্সার কোনো ব্যবস্থা নেই, আধা ঘন্টা তোমাকে হেঁটেই যেতে হবে। এবার আমার মানে কথা তার মানে খুবই প্রত্যন্ত গ্রাম। প্রত্যন্ত গ্রাম, এখনো নাকি স্টিল না নাকি ওখানে মানে 2019 তখন কতটা উন্নত, তখনও ওই গ্রামে কোনো লাইট পোস্টার নেই, বাড়িতেই যা ইলেকট্রিসিটি, বাইরে কোনো ল্যাম্প পোস্ট নাই। বাইরে কোনো ল্যাম্প পোস্ট নেই, আচ্ছা। এরকম টাইপের। আর ইলেকট্রিসিটি কিরকম, ভোল্টেজ লো ইলেকট্রিসিটি। বাড়িতেও যদি থাকে না, মানে ওদের বাড়িতে ভোল্টেজ লো, প্রচন্ড পরিমাণে ভোল্টেজ লো। শীতকাল বলে হয়তো আমাদের খুব একটা সমস্যা হয়নি, গরমকালে যে ওখানে কি করে থাকে আমি জানি না। হুম। তারপর এরকম কি জানতে পারলে ওখানে বেরিয়ে? এবার প্রথমে আর ওদের বাড়িটাকে না ওই গ্রামের সবাই বড় বাড়ি বলে ডাকে, ঠিক আছে, আর ওদের বাড়ির লোকজনকে বড় বাড়ির লোক বলে ডাকে। আচ্ছা। মানে এবার আমরা গিয়ে প্রথমে আমরা দু একজনের সাথে কথা বলতে যাই, কিন্তু ওরা না আমাদের সাথে কথা বলতে চাইলেন না। দুজন মানে আন্টি টাইপের ছিল, মানে আমরা কাকিমা টাইপের, তো ওরা ক্ষেতের ওখানে কাজ করছিল যতদূর সম্ভব। হ্যাঁ, খেতেই কাজ করলো। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের সাথে কি একটু কথা বলতে পারবো, মানে কথা বলতে চাই, একটু বড় বাড়ির বিষয়ে একটু কথা ছিল। বললো যে না না, আমরা মানে ওদের যে গ্রামের ভাষায়, আমরা কথা কমু না, না তোমরা যাও, আমরা কথা কমু না, যেটা এরকম এরকম করে বললো। এবার আমি বলছি, কি বাবা, কি এরা কিরকম। তো আমরা একদম শেষে গিয়ে যে বললাম যে দোকানটার কথা, যে দোকানটা আমি চপের দোকান একটা দেখেছিলাম আমরা, চপ মুড়ির দোকান, সেই চপ মুড়ির দোকানের লোকটাই আমাদের সাথে খোলসা করে কথা বল। আমরা গেলাম, চপ টপ কিনলাম। এবার আমি না মানে আমার খুব বয়স্ক লোক, এবার আমার না দেখে যেন মনে হলো যে এ না কিছু জানে, কিছু বলতে পারে, খুব বয়স্ক লোক। আমরা বললাম যে দাদু, আমরা বড় বাড়িতে উঠেছি, তুমি কি কিছু মানে বড় বাড়িতে না, মানে আমরা এরকম এরকম ফেস করছি। আমি খোলাখুলি বলেছি যে আমরা এর সাথে এরকম এরকম সমস্যা হচ্ছে, এরকম এরকম জিনিস ফেস করেছি আমরা। তখন বললো যে ও বাড়ি তো অভিশপ্ত। তখন বলছে মানে, বলছে ওই বাড়িতে গ্রামের যে মানে গ্রামের শুধু বাচ্চাদের না, মেয়েদের সাথে অত্যাচার করা হচ্ছে। প্রথমে বললাম না যে ওরা ওই সুদ নিত, সুদের ব্যবসা ছিল, গরিব মানুষদের চাষের জমির জন্য সুদ দিত। বলতো যে যদি কেউ সুদ না দিতে পারতো, হরিহর রায় লেঠেলরা নাকি গিয়ে তার বাড়ির মেয়েদেরকে তুলে আনতো। আচ্ছা আচ্ছা। মেয়েদেরকে তুলে আনতো। এবার মেয়েদেরকে তুলে আনতো, আর ওখানে গিয়ে নাকি সেই মেয়েদের সাথে যে কি হতো কেউ জানে না, গুম করে দিত। এবার কেউ জানে না যে কি হতো। আর বলতো যে, আর মানে ওর দাদু নাকি বলতো যে, মানে সে দাদুটা বলতো যে নাকি, মানে আমাদের বলেছিল যে ওই যে ঝিলের ধার, ওই ঝিলের ধার দিয়ে নাকি অনেক ওরকম মেয়েদের লাশ পোতা। বললো ঝিলের ধার দিয়ে বর্ষায় যখন জল সরে যায়, যখন মাটি, বিশাল ঝিল তো, অনেক সময় মাটি ধসে ধসে পড়ে, অনেকে নাকি ওখান থেকে হাড়গোড় বেরোতে দেখেছে। ও দাদুর কথা হচ্ছে গিয়ে যে ওখানেই নাকি সব লাশ পোতা। আর ওই বাড়িতে নাকি কেউ, মানে ওই বাড়ির যে কজন বেঁচে আছে, মানে ওই মামা মামি, মানে ওরা বড়বাবু বলে ডাকে, বড়বাবু আর ওদের যে মানে ওনার বউ আর ওনার মা, ওনারা বদ্ধ পাগল। আচ্ছা। ওনারা নাকি দিনের পর দিন বাড়ির থেকে বেরোয় না। আচ্ছা। রান্না করে খায় কেউ জানে না, এরকম টাইপের পাগল নাকি, দিনের পর দিন নাকি বাড়ির থেকে ওরা বেরোয় না। এইসব শুনে তো আমার অবস্থা আরো খারাপ, ঠিক আছে। আমি এবার আমরা নিয়ে ওখান থেকে ফিরতে ফিরতে আমি আবার আমার গুরুদেবকে ফোন করি। আমার গুরুদেব বললো যে রাত্রেবেলা আমি একটা ক্রিয়া করব, পুজোর দিন রাত্রেবেলায় আমি এখানে মানে আমার গুরুদেবের বাড়িতে বললো যে আমি এখানে একটা ক্রিয়া করব। মানে ওই ক্রিয়া যদি সফল হয় তাহলেই তোরা বেঁচে ফিরবি ওখান থেকে, না হলে তোরা ওখানে ট্র্যাপড, তোরা ওখানে বন্দি হয়ে গেছিস। বেসিক্যালি তোমাদেরকে নিয়ে গেছিল কেন, এবার একটু বলো তো আমাকে, এই জিনিসটা জানতে ইচ্ছা করছে। আমাদেরকে নিয়ে গেছিল কেন, প্রথমেই বললাম না যে ওর মা একটু ওই ঝাড়ফুঁক করতো। ওর মা আমাকে কোনোদিনই পছন্দ করতো না,
কিন্তু ওপর ওপর দিয়ে এরকম দেখাতো যে আমার সাথে আমার পরিবারের সাথে খুব ভালো সম্পর্ক, ঠিক আছে, মানে ওপর ওপর দিয়ে খুব ভালো জিনিস দেখাতো। অ্যাকচুয়ালি ওর মার এরকম টাইপের সাইকো ছিল বলে, বাড়ির সবাই তো সাইকো ওদের, ওর মা এরকম টাইপের সাইকো ছিল যে মেয়েটাকে, মানে আমি যেহেতু একটু পড়াশোনায় ভালো ছিলাম, ওটা নিয়ে ওনার মার খুব সমস্যা ছিল, ঠিক আছে। ওর মেয়ে যেহেতু আমরা এক স্কুলে পড়ি, ওর মেয়ে হয়তো খুব একটা, স্বর্ণালী হয়তো খুব একটা পড়াশোনায় ভালো না, কিন্তু আমি ভালো। আর ওর মার কিরকম মেন্টালিটি, ওনার কথা হচ্ছে গিয়ে ভালো মার্কস পাওয়াটা বড় কথা না, মানে সবার থেকে সেরা হওয়াটা নাকি বড় কথা। এবার সেই সেরা হওয়ার জন্য সেই মেয়েকে সে বলে যা মনে হয় তাই কর, এরকম একটা বিষয় ছিল। আর আমাদের কথা হলো গিয়ে ও আমাদেরকে নিয়েই গেছিল আমাদের উপরে কিছু একটা করবে বলে, আচ্ছা আচ্ছা। আমাদের সাথে কিছু একটা করবে বলে। মানে যেহেতু এগুলো তো আমরা এখন জানতে পারছি না, যেহেতু এখন আমাদের সাথে একটু ঝামেলা হয়েছে, কিছু লোকের মুখে, মানে হয় না আমাদের কমন ফ্রেন্ডসদের মুখে, এগুলো আমরা এখন জানতে পারছি যে এরকম এরকম কথা নাকি বলেছে। তো এটা হচ্ছে যে মানে ঈর্ষা কাইন্ড অফ, ওদের সাথে আমাদের কাইন্ড অফ ঈর্ষা, কিন্তু এমন একটা স্টেটে মানে রয়েছে যে সে এরকম প্রেজেন্ট করতো আমাদের সঙ্গে, সে খুব ভালো, আমাদের মানে তোমার মানে আমি তোমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী, হ্যান ত্যান, আমাদের থেকে ভালো কেউ হতে পারে না। ইভেন কি ওর মা আমার বাবাকে কিছু তাবিজ কবজও দিয়েছিল। আমাদের যেহেতু বিজনেস, এবার বলি আমাদের মেন বিজনেস ছিল বাংলাদেশে, তাবিজ কবজ দেওয়ার পরে সেই বিজনেস বন্ধ করতে বাধ্য হয় আমার বাবা। সে বিজনেস বন্ধ করে বাংলাদেশ থেকে বিজনেস গুটিয়ে আমার বাবা 2010-এ চলে আসে এখানে। আচ্ছা। আর এখানে ওই এদের সাথে তোমাদের পার্টনারশিপে বিজনেস ছিল, তাই? এই দেশে স্বর্ণালী বাবার সাথে আমার বাবার পার্টনারশিপে বিজনেস ছিল। নাও আই গেট। এবার এরকম বিষয়, এবার ঘটনা তো এরকম ঘটছে, তখন আমি ফোন করলাম, যে আমার গুরুদেব ফোন করে বললো যে আমি ক্রিয়ায় বসবো, আমি তো মানে যদি সফল হয় তাহলেই তোরা বেঁচে ফিরবি। আর আমাকে বললো যে তুই একদম ওই পুজোর ধার ফারে ঘেসবি না, যতটা সম্ভব দূরে থাকা যায় ততটা দূরে থাকবে। এবার আমার তো ইন্টারেস্ট জানার যে কি এমন জিনিস যেটা মানে হয়, মানে যতই ভয় পাই না, তখন সবে ক্লাস 9, একটু তো মানে হয় না ইন্টারেস্ট থাকি সবকিছুর প্রতি, নতুন নতুন গেছি। এবার হলো, কি হলো? সন্ধে হলো। আচ্ছা। সারাদিন ওরকম গোমট অবস্থা, ওরকম দুর্গন্ধ। সন্ধে হলো, সন্ধেবেলা সে পুরোহিত এলো হাতের মধ্যে একটা প্রদীপ নিয়ে। সে প্রদীপটি কিসের জানো? কিসের? শ্মশানের মাটি দিয়ে বানানো প্রদীপটা। শ্মশানের মাটি দিয়ে বানানো, তার মধ্যে ঘি দেওয়া, আর যে আগুনটা জ্বলছে সেটা নাকি চিতার আগুন, মানে চিতা থেকে নেওয়া আগুন। বুঝতে পারছি। ওই আগুন নিয়ে সেই মানে যে বড় মামা আর কি, সে বেরোলো ওই গুপ্ত ঘরে ওই কৌটো তুলতে। মানে ওই বাড়িটাতে ঢুকলো। বাড়িটার মধ্যে বিভৎস গন্ধ। তুমিও গেছিলে? বিভৎস রকমের গন্ধ। আমরা সবাই মিলে ঢুকেছিলাম, কারণ ওদের কথা হলো যতক্ষণ পুজো হবে নতুন বাড়ির কোনো আলো জ্বলবে না। আচ্ছা আচ্ছা। নতুন বাড়ি পুরো ঘুটঘুটে অন্ধকার। আমি কি করব? এবার তখন আমি কোন রকম ওই বাড়িতে আমার যাওয়ার একদমই ইচ্ছে ছিল না, তাও আমাকে বাধ্য হয়ে সবার সাথে যেতে হয়। ওই বাড়িটিতে একটি মানে ওই বাড়িটির স্ট্রাকচার আর নতুন বাড়ির স্ট্রাকচার হুবহু সেম, ঠিক আছে, কিন্তু এখানে একটা গুপ্ত ঘর আছে বলছি। মানে আমাদেরকে প্রথমেই অন্ধকারের মধ্যে একটা নিয়ে গেল একটা বড় ঘরের সামনে, ঠিক আছে, বুঝতে পারছি যে আমরা একটা বড় লবি মতো, তার মধ্যে একটা ঘর, একটাই ঘর। সেখানে দরজা খুলে ঢুকলাম, ঢুকেই নিচের থেকে না সিঁড়ি, নিচের থেকে সিঁড়ি। আচ্ছা। মানে পাতাল ঘর বলে না, পাতাল ঘর, নিচের থেকে সিঁড়ি। এবার কম করে না হলেও 20টা সিঁড়ি। আমরা নিচে নামলাম, নিচে নেমে মানে তোমরা সবাই একসাথেই যাচ্ছিলে? একসাথেই রয়েছে আমরা সবাই মিলে, মানে মা বাবা আমরা বন্ধুরা 3 বন্ধু একসঙ্গে নিচে নামলাম।
বিশ্বাস করবে না কৌস্তব দা, হয় না আমার ওরকম জিনিস আমি কোনো সময় দেখিনি। ঠিক আছে, নিচটার মধ্যে হুম ওই প্রদীপের আলোয় দেখতে পাচ্ছি বীভৎস রকমের ইরোটিক ছবি আঁকা। মানে কিরকম ছবি? ইরোটিক ছবি বোঝো? মানে- অবভিয়াসলি বুঝি আমি, সেটার কথা মানে বলছি না, বাট লাল রঙের কিছু দিয়ে সেক্সুয়াল ছবি আঁকা। আচ্ছা, সেটা সারা ঘর জুড়ে। ওকে ওকে। এবার আর একটা মানে ছোট 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 করে না কিছু লম্বা লম্বা লেখা, আর সেই লেখাগুলো মানে পুরো দেওয়াল ঘুরছে। আর ঘরটা মানে না, আমরা যে এতজন দাঁড়িয়েছি, আলোতে যেটুকু মনে হলো, আলোতে যেটুকু মানে দেওয়াল দেখা যাচ্ছে, ঘরটা তার থেকেও বড়। আমি হিসাব করলাম ওর নিচেও ঘর আছে, কারণ যখন আমি হাঁটছি মনে হচ্ছে নিচ ফাঁপা, নিচটা ফাঁপা। দেখবে ফাঁপা জায়গায় হাঁটলে তো বুঝতে পারবে তো ফাঁপা। ওরকম মনে হচ্ছে নিচেও কিছু আছে, কিন্তু ওটা দেখাতে চাইছে না। ওখানে দেখলাম একটা সিন্দুক মতো রাখা। ঠিক আছে, সেই পুরোহিত গেল, একটা বিশেষ কিছু মুদ্রা দেখালো, হাতের মুদ্রা সিন্দুকের সামনে দেখিয়ে ওই সিন্দুক খুললো। খোলার সঙ্গে সঙ্গে মানে হয় না, ভাগাড়ের গন্ধ পেয়েছো কোনো সময়? ভাগাড়ের, যদি বাড়ির আশেপাশে ভাগাড় থাকে বা ভাগাড়ের সামনে দিয়ে যাও, বা খাল, পচা খালের সামনে দিয়ে গেলে যেরকম গন্ধ ছাড়বে, ঠিক সেরকম গন্ধ ভেতরে, সিন্দুকটার ভেতরে। যখন সিন্দুকটা খুলেছে এরকম গন্ধ। আর হাড় রাখা। কিসের হাড়? জানি না কিসের হাড়। হাড় রাখা, হাড়, সে বিশাল বিশাল হাড়, এক একটা, জানি না কিসের হাড়। আর প্রত্যেকটা হাড়কে সিঁদুর মাখানো। আচ্ছা, মানে প্রদীপের আলোয় যা দেখা যাচ্ছে। আর আমার তো ইন্টারেস্ট বেশি সবকিছুতেই, আমি সামনে সামনে গিয়ে গিয়ে দাঁড়িয়ে রয়েছি। সিন্দুকটা সে তখন দেখলাম কৌটোটাকে মিনাকারি কাজ দেখেছো? মিনাকারি, হ্যাঁ, মিনাকারি মানে ওরকম মিনাকারির কাজ সচরাচর দেখা যায় না। মনে হলো মানে হয় না একদম প্রাচীন কাজ, মানে প্রত্যেকটা এখন যেরকম কিছু তো মেশিনেও করা হয়, কিন্তু হাতের মিনাকারি কাজ, যেহেতু আমাদের গয়নার দোকান, তো আমরা জানি যে কিরকম কিরকম হয় মিনাকারির কাজ। এরকম মিনাকারির কাজ সচরাচর দেখা যায় না। এরকম একটা মিনাকারি রূপোর, মানে রূপ বলছে তো, রূপোর ওটা ঘর মানে কৌটোটা, সেটা মানে মিনাকারির কাজ করা। ওটাকে নিয়ে মাথায় করে, সে পুরোহিত মাথায় করে নিয়ে সেটাকে বেরোলো। আমরা সবাই পেছন পেছন বেরোলাম পুরোহিতের। ঘরটা খোলা অবস্থাতেই রয়েছে। এবার আমরা গেলাম ডাইরেক্টলি ঝিলের দিকে। বলা হলো যে প্রথমে ঝিলে স্নান করিয়ে দেবীকে, তারপরে নাকি পুজোয় বসানো হবে। ঝিলে ডুব দেওয়া হয়েছে ওই ঘরটা নিয়ে। ঠিক আছে, উলুর আওয়াজ মানে যেরকম হয় সেরকম ছাপিয়ে না শকুনের চিৎকার করছে। শকুনরা আশেপাশে অনেক শকুন ছিল, অনেক শকুন চলে এসছে। আচ্ছা, এবার মাথার আমি আকাশের দিকে তাকিয়েছি দেখার জন্য, কি আকাশের ওপরে শয়ে শয়ে শকুন ঘুরছে। ওকে। আর সে চিৎকার না, মানে কি বলবো, বিভৎস চিৎকার। আর মানে উল্লাসে চিৎকার করলে যেরকম হয় না, মানে কেউ যেন ছাড়া পাবে আজকে, এরকম একটা বিষয় ওরা চিৎকার করছে। তোমাকে প্রথমেই বলছেন যে গৃদ্ধমুখী মানেই শকুনের মুখ। এবার আমার তো মনে হয় শকুনই তাদের বাহন যতদূর সম্ভব, আমি জানতে পারি আর কি। তো হয়তো তার জন্য হয়তো ওরা শকুন এরকম চিৎকার করছে। এবার পুরোহিত উঠলো সেই কৌটো নিয়ে, উঠে ওই ভেজা কাপড়ে গেল সেই শ্মশানের দিকে। মানে শ্মশানের দিক করে একটি গাছ আছে, মানে বাড়ির এরিয়ার মধ্যেই শ্মশান বলতে গেলে। খুব কত মিনিটের হাঁটা, 20 মিনিটের হাঁটা রাস্তা শ্মশান। ওখানে একটা গাছ আছে, গাছটা আমি সত্যিই চিনি না কিসের গাছ। ঠিক আছে, আমি গাছটা চিনতে পারলাম না, গাছ, কারণ গাছে একটা পাতা নেই, শুকনো একটা গাছ, মরা গাছ, বুঝছো, মরা গাছ একটা, শুধু কাণ্ডটা পড়ে আছে গাছের। আর সে গাছের গায়ের মধ্যে, মানে ডালের মধ্যে, শুকনো ডালের মধ্যে বিশাল গাছ, কিন্তু গাছে কোনো পাতা নেই। আর
ওর গাছটার গোড়াটা বাঁধানো, সেই গাছের ডালের মধ্যে এক এক করে সে শকুন বসছে। আর ওর নিচে একটা কিছু একটা চামড়া পাতা হলো, যতদূর আমি দেখলাম ওটা কিছু একটা চামড়া ছিল, ঠিক আছে। ওরা ডিসক্লোজ করতে চাইনি ওটা কিসের চামড়া, আমি অনেকবার করে জিজ্ঞাসা করেছি, বললো যে ওটা একটা চামড়া। ও তো ওই কথা বলে ওরা কাটিয়ে দিল। চামড়ার উপরে ওই কৌটোটাকে বসানো হলো। এবার কালো একটা ঘট পাতা হলো। কালো ঘট কোনো সময় দেখেছো? কোনো পুজোয় কালো ঘট লাগে? না, দেখিনি আমি। কালো, আমরা যতদূর দেখি মানে বাড়ির পুজো যেটা হয় তাতে নীল ঘট লাগে, নীল রঙের ঘট লাগে। কিন্তু এই ঘটটা আলকাত্রার মতো কালো, আলকাত্রার মতো কালো, কুচকুচে কালো একদম ঘট। সেটার মধ্যে কি পাতা দিল আমি জানি না, যতদূর সম্ভব অশক্ত গাছের পাতা ছিল, আমি যতদূর গাছ চিনি আর কি, অশক্ত গাছের পাতা। অশক্ত গাছের পাতা দেওয়ার পর সেই ঘিয়ের প্রদীপ, বললাম একটা বড় ঘিয়ের প্রদীপ, সেই ঘিয়ের প্রদীপটা ওটার উপরে বসিয়ে দিল, ঘটের উপরে। ঘটের উপরে সচরাচর আমরা কি দেখি, ফল দিতে দেখি, তাই তো? ফল দিল না, মানে ডাব দিতে দেখি বা কলা দিতে দেখি, সেখানে বসালো সেই ঘিয়ের প্রদীপ। এবার সেই পুজো শুরু হলো। মানে আমি প্রথমেই বলেছিলাম যে ওনার অ্যাপিয়ারেন্সটা পুরো পিশাচের মতো ছিল, মানে সে পুরোহিতের। এখন যেন মনে হচ্ছে যেন সে পুরোপুরি একটা পিশাচে পরিণত হয়েছে। কারণ এখানে একটা রিজন আছে। ওনার সামনে যে বলিগুলো হচ্ছে, মানে তোমাদের সামনে তখন বলি হচ্ছে পুজোর সময়, মানে পুজো শুরু হয়েছে, পুজো যা যা হওয়ার দরকার হয়েছে, এবার বলি হবে, ঠিক আছে। 7খানা ছাগল বলি হবে আর 6খানা মোষ। মোষ মানে কি, বাচ্চা মোষ? বড় মোষ, পূর্ণবয়স্ক মোষ। না, তুমি একটা জায়গায় বললে যে একটা বাচ্চা মোষকে ওই মুখে ল্যাটা মাছ ঢুকিয়ে জলে হাত, তো পুকুরে দেওয়া হয়, কারণ ওটার সাথে তো ওটাকে তো পারবে না। মানে 5টা পূর্ণবয়স্ক মোষ আর একটা বাচ্চা মোষ। কারণ বড় মোষের সাথে তো সচরাচর মানে 2-3টে মানুষ পারবে না। মোষেদের গায়ে যে শক্তি হয়, বিভৎস পরিমাণে শক্তি, মানে ওদেরকে কোন রকম কাবু করে রাখা হয়, বলা হয় না, ওদেরকে কাবু করে রাখা হয়েছে, গাছেদের সাথে বেঁধে রাখা হয়েছে। এবার ছাগলগুলো তো বলি হচ্ছে, ঠিক আছে, ছাগলগুলো পুরোহিতই বলি দিচ্ছে, বলি দিয়ে রক্তগুলোকে কৌটোগুলোর উপরে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে, মানে বডি শুদ্ধ ধরে। যদি বছর বলি দেখে থাকো কি করা হয়, বলি মানে ছেদ করার পরে মাথাটা তো একদিকে চলে যায়, মাথাটার উপরে কর্পূর দিয়ে ওটার মাথায় আগুন ধরিয়ে দেওয়া ওপরের দিকে, আর বডিটা ধরে একটা পাত্রের মধ্যে রক্তটা নেওয়া হয়। ওখানে ওরকম কোনো সিস্টেম নেই, ওই বডিটাকে ধরে ওই কৌটোটার উপর ওপর দিকে ধরে দেওয়া হচ্ছে যাতে ওটার উপর রক্তের বৃষ্টি হয়। এত বড় শরীর চাগাচ্ছেও সেই, হ্যাঁ। এবার ওই যে রক্তগুলোর ওই মানে যেটুকু রক্ত পড়লো তো পড়লো, ওখান থেকে আরো রক্ত বের করা হলো, বের করে ওনার ভোগ তৈরি হলো। শোন, 1 মুন চাল, আতপ চাল, গ্রামের লোকেরাও নাকি কিছু চাল দেয় সেখানে, ঠিক আছে, সেগুলোকে সেই রক্ত দিয়ে মাখা হয়েছে। আর একটা গোটা ওই কাঁচা ছাগলকে ওই চালের ওপরে দিয়ে সেটা নিবেদন করা হচ্ছে। 1 মুন চাল মানে পাহাড়ের সমান চাল। বুঝতে পারছি বিষয়টা। ওই 7খানা ছাগলের রক্ত দিয়ে ওগুলোকে মাখা হয়েছে। চাল মানে আমরা কি দেখি, নৈবেদ্য কি দিয়ে মাখে দেখি, আমরা ঘি দিয়ে নৈবেদ্য মাখতে দেখেছি, ওরকম রক্ত দিয়ে কোনদিন নৈবেদ্য মাখতে দেখেছো কোনোদিন? না। ওরকম রক্ত দিয়ে নৈবেদ্য মেখেছে। এরকম একটা অবস্থা। এবার নাকি বললো যে সবাই চলে যাবে, ঠিক আছে, মানে ভোগ দেওয়ার পরে ওখানে কেউ থাকবে না, মানে সবাই দূরে চলে যাবে। দেবী নাকি নিজে এসে নাকি খাবে, সেটারও নাকি প্রমাণ পাওয়া যায়, যে দেবী নাকি নিজে এসে ওখানে এসে খায়, সেটারও নাকি প্রমাণ পাওয়া যায়, ঠিক আছে। এবার আমরা তো সবাই চলে গেছি, ঠিক আছে। এবার কি হলো, স্বর্ণালীর দিদার ভর উঠলো। আচ্ছা আচ্ছা। স্বর্ণালীর দিদা একটা, আমি জানি না ওটা কি ভাষা, ওটা না বাংলা ভাষা না হিন্দি ভাষা না কি ভাষা আমি জানি না, কিন্তু এমন একটা ভাষায় না কথা বলতে শুরু করলো। আর সে
মানে ওর মামা মামি পর্যন্ত অবাক, বলছে যে কোনোদিন কিন্তু ভর আসে না, মানে আচ্ছা। ভরটা এবার ফার্স্ট টাইম এসছে। আচ্ছা আচ্ছা। এবার ওর দিদা এবার মানে যে কাজটা করলো সেটা না মানে অত্যন্ত একটা হয় না নোংরা, অত্যন্ত নোংরা। এ কেন, তার কি নিজের করেছিলেন? চুলগুলোকে ছিঁড়তে শুরু করলো, আচ্ছা আচ্ছা। পাকা চুল টেনে টেনে ছিঁড়ে সেগুলোকে খেতে শুরু করেছে। মাথার চুল ছেড়ে নিজেই খাচ্ছে নিজের সেটা? চুল ছিঁড়ে নিজে নিজে খাচ্ছে, নিজের হয় না কামড়ে মানে হয় না চামড়া মানে কামড়ে ছিঁড়ে নিতে চাইছে, হুম হুম হুম। এরকম টাইপের। হুম। ওরকম কন্ডিশনে ওনাকে কেউ ধরে রাখতে পারছে না। আর আমরা পুজোর জায়গা থেকে অনেকটা দূরে চলে এসেছি, ঠিক আছে, যে ওখানে কাউকে থাকা যাবে না, ওরকম বলে দিয়েছিল যে এতটা টাইমের পর আবার ওখানে যাওয়া হবে। হুম কি ওনার গায়ে পৈশাচিক শক্তি তখন। হুম। উনি কি করলো, এবার ওনাকে কেউ ধরে রাখতে পারছে না, উনি এবার আমার হাত ধরলো এসে দৌড়ে, আমার ডান হাত ধরে আমাকে হিড় হিড় করে টানতে টানতে ওখানে নিয়ে গেল। তুমি বললে টানতে টানতে তোমাকে নিয়ে গেল, তোমাকে কোন দিকে নিয়ে গেছিল? আমাকে ওই মানে স্বর্ণালীর দিদা টানতে টানতে ওই যেখানে পুজো হচ্ছিল শ্মশানের দিকে, সেখানে শ্মশানের দিকে আমাকে নিয়ে গেল। এবার আমার পেছন পেছন তো আমার আমার দুই বন্ধু আর আমার মা বাবাও দৌড়েছে, কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট, স্বর্ণালীর মা দৌড়ালো না। স্বর্ণালীর মার কোনো যেন এতে হুঁশই নেই। আর ওর মামা মামির কথা তো ছেড়েই দাও, প্রথম আসার পর থেকে যেরকম বিহেভিয়ার করেছে আমাদের সাথে, তাদের স্বাভাবিক যে তারা দৌড়াবে না। কিন্তু আমার মা বাবা দৌড়ালো ঠিকই, কিন্তু সেখানে যাওয়ার রাস্তা তারা গুলিয়ে ফেললো। পরে যেটা শুনেছি আমি আমার মা বাবার মুখে, যে ওরা নাকি ঘুরে ফিরে সেই এক জায়গাতে এসেই পড়ছিল, মানে যেখানে স্বর্ণালীর মা বাবা দাঁড়িয়ে ছিল। ধরো তুমি যেটা বললে যে 6টা ছাগল বলি দেওয়া হয়েছে, 6টা মোষ বলি দেওয়া হয়েছে, ঠিক আছে, এটা তো হয়েছে। তার সাথে কি তুমি যেটা বলছিল ওই বাচ্চা মোষের মুখে ল্যাটা মাছ? তখনো হয়নি, ওটা ভোগের পর হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন এটা একদম পুজোর শেষ, মানে যখন দেবীকে আবার স্নান করিয়ে তোলা হবে তারপরেই ঘটনাটা ঘটার কথা। ওকে মানে ওকে। তারপরে ওই হাত পা বেঁধে মুখের মধ্যে একটা ল্যাটা মাছ দিয়ে ওটাকে নাকি বিসর্জন দেওয়া হয়, মানে ওই জলে ফেলে দেওয়া হয়। হুম। ওকে। এবার আমাকে তো সে টানতে টানতে নিয়ে গেল, আর তার গায়ে পৈশাচিক শক্তি, মানে সে আমি যেতে, আর আমি যথেষ্ট ওয়েট আমার, মানে আমি যথেষ্ট হেলদি। এবার আমাকে যে ওভাবে উনি টানছে, আমি নিজে অবাক হয়ে যাচ্ছি যে উনি আমাকে টেনে নিয়ে যাচ্ছে ওভাবে। মানে আমি এমনও যাচ্ছে যে আমি গাছের সাথে নিজেকে ধরে নিচ্ছি, শ্মশান ও তো জঙ্গল, এবার আমি তো শ্মশানের মধ্যে ওরকম, এবার আমি গাছে ধরে নিচ্ছি, সে যেন গাছ থেকে ছাড়িয়ে আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি প্রচন্ড ভাবে ভয় পেয়ে গেছি ওটা দেখে। এবার ওটা দেখে না আমার হাত পা কাঁপতে শুরু করেছে, আর নিজের মধ্যে আর কোনো আমি শক্তি পাচ্ছি না যে কি হচ্ছে এটা। এবার যখন ওই পুজোর সামনে আমাকে নিয়ে আসে, তখন হয়তো আর মানে এক হাত কি দু হাত বাকি, মানে আমি পৌঁছে যাব, একদম এক্সাক্ট লোকেশনে পৌঁছে যাব, ঠিক আছে, 1-2 মিনিটের হাঁটা পথ বাকি। তখন হঠাৎ করেই ওর দিদা আমার হাত ছেড়ে দিয়ে মাটিতে অজ্ঞান হয়ে যায়। আচ্ছা। আর আমার সামনে এসে দাঁড়ালো ওই তান্ত্রিক। সে বলল যে ও তোকে আমার জন্য ধরে নিয়ে এসছে। বলছে মানে, বলছে যে আমি ওকে বশ করেছি। মানে ভর হয়নি, বশ করেছিল? অ্যাকচুয়ালি ভর হয়নি, ভর মানে ও এইভাবে বশ করি ওকে দিয়ে কাজ করি যাতে দেখে মনে হয় ভর উঠেছে। আচ্ছা আচ্ছা। মানে ও এরকম করে প্রেজেন্ট করতে গেছে জিনিসটাকে যাতে কেউ বুঝতে পারে না, সবাই ভেবেছে ভর উঠেছে, ঠিক আছে। মানে এতটা শয়তান, এতটা পরিমাণের হয় না মানে বাজে টাইপের লোক। তো এবার আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলতে শুরু করলে যে তোর একটু রক্ত লাগবে। তোমার রক্ত লাগবে? মানে ডাইরেক্টলি আমাকে বলছে তোর রক্ত লাগবে। আমি বলছি রক্ত দিয়ে কি হবে, রক্ত দিয়ে কি হবে তোমার? বলছে না আমার একটু রক্ত চাই। আমি বলছি না আমি রক্ত দেবো না, আমি বারবার করে ডিনাই করতে থাকি। তো বললো তোর তাহলে নখ দে। বলছি না নখ আমি দেবো না। বলছে তাহলে তোর চুল দে। বলছে না আমি দেবো না। আমার সাথে ভালো করে কথা বলতে শুরু করলো, ঠিক আছে। মানে আমার মনে হয় আমার কনসার্ন চাইছিল, মানে শুধু মানে ও চাইলে জোরপূর্বকই কিন্তু মাথা থেকে চুল টেনে বা নিতে পারতো, কিন্তু এটাও নিল না। আমার মনে হচ্ছে যে আমার কনসার্নটেড ছাড়া এখানে কিছু হবে না, মানে এটা কোনো বিষয় আছে এখানে। তাইও আমাকে বলেছিল যে পুজোয় বসতে হ্যান ত্যান। এবার আমি তো সবকিছু থেকে ডিনাই করতে শুরু করি, তখনও আমাকে থ্রেট দিতে শুরু করলো
বললো যে তুই তুই যদি না দিস তো বললো তোকে আমি মেরে দেবো। আমি বলছি আমাকে মারবে তো মারো, দেখি তোমার কত ক্ষমতা আমাকে মারতে পারো। এবার আমি জানি যে মানে ততক্ষণে যে আমি খবর পেয়ে গেছি যে আমার গুরুদেব ক্রিয়ার মানে সফল হয়েছে, গুরুদেবের ক্রিয়া সফল হয়ে গেছে, ঠিক আছে। ততক্ষণে আমি মানে অলরেডি আমাকে মানে আমি অলরেডি একবার মানে খবর পেয়ে গেছি ফোনে। তখন মানে যখনই আমরা ভোগ দিয়ে মানে যখন ভোগ দিয়ে সরে গেছিলাম তখনই আমাকে ফোন করে জানিয়ে দিয়েছিল, আমার গুরুদেবের এক শিষ্য জানিয়ে দিয়েছিল যে হ্যাঁ সফল হয়ে গেছে, এবার যা হবে ভগবানের ইচ্ছে, ঠিক আছে। এরকম আমি খবর পেয়ে গেছিলাম। তো আমাকে তখন এরকম করে ছেড় দিয়ে শুরু করলো যে তোকে আমি মেরে দেবো, তোকে আমি মেরে দেবো। তখন বললো যে তুমি মারবে তো মারো। বলছে আমি মারবো না তোকে, তোকে মারবে এরা বলে ওরা সামনে থেকে সরে গেল। ওর পেছনে কয়েকশো শকুন দাঁড়িয়ে আছে। শকুন দাঁড়িয়ে আছে? শকুন আচ্ছা দাঁড়িয়ে আছে, আর ওরা না এক পা করে আমার দিকে এগোচ্ছে। একটা পয়েন্টে ওরা না আমাকে পুরো গোল করে ঘিরে ধরলো। আচ্ছা। আমি ওদের দিকে ঢিল হয় না মাটি এরকম তাল শুকনো মাটি ছুঁড়ে মারতে লাগলাম। ওদের যেন গায়ে না সেগুলো লাগছে না, ওগুলোর মধ্যে ভেদ করে বেরিয়ে যাচ্ছে। আচ্ছা। শকুনের সাথে সাথে আমি দেখতে পেলাম কিছু অবয়ব কালো কালো। তারা যেন সে যখন বলেছিলাম না যে ভর হয়েছিল মানে যখন বশ করেছিল তখন একটা অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করেছিল, সেরকম একটি অদ্ভুত ভাষায় ওরা কথা বলছে আর দাঁত কিটকিট করছে। আচ্ছা। এই দাঁত কিটকিট যেটা কিনা আমি প্রথম দিন থেকে শুনে যাচ্ছি, সেরকম দাঁত কিটকিট করতে শুরু করেছে। ওরা আমাকে এইভাবে ঘিরে ধরলো যে মানে আমার চারদিকে শুধু ওরাই, আর শকুনরা আরো স্বরে চিৎকার করছে, অতগুলো শকুন একসঙ্গে। এটা দেখে আমার এতই মানে আমি এত ভয় পাই যে আমার পকেটে আমার জপের মালা ছিল, সেই জপের মালাকে আমি মানে পকেট থেকে বের করে আমি তো মাটিতে বসে পড়েছি তখন, কোন রকম পকেট হাতড়ে আমি মালাটা বের করে আমি বুকের সামনে নিয়ে মানে মায়ের নাম করে বলি তুমি যদি সত্যিই থেকে থাকো তাহলে আমাকে বাঁচাও। এরকম একটা পয়েন্টে হঠাৎ করেই শ্মশানের একটা মানে ঠিক সামনেই মানে আমরা তো শ্মশানেই রয়েছি, ঠিক আমার থেকে কিছু হাত দূরেই একটা না বিশাল বিদ্যুৎ চমকালো। আচ্ছা। বিদ্যুৎ পড়লো মানে বলতে গেলে মানে হয় না বাজ পড়ে, ওরকম বাজ পড়লো। আমার হয় না অজ্ঞান হওয়ার মানে আমার এতটাই আমার মানে নার্ভ অ্যাক্টিভ হয়ে গেছে যে আমি মানে পাচ্ছি না মানে এত মানে কেউ কারো সামনে যদি এরকম কিছু ঘটতে থাকে কেউ তো আর মানে সুস্থ অবস্থাতে থাকবে না, সে নিশ্চয়ই অজ্ঞান হয়ে পড়বে। ওরকম অজ্ঞান হওয়ার ঠিক কিছুক্ষণ আগে আমি জাস্ট মানে ওই বাজ পড়লো আর আমি একটা জিনিস দেখতে পেলাম যে একটা অবয়ব হাতে খাড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে পেছনে বাজ, তো এবার বাজ পড়েছে সাদা, ওই সাদার মধ্যে কালো একটা অবয়ব আমি ওরকম দেখতে পেলাম। ওটা দেখার পর আমি জানি না আমার কি হলো, আমি পুরো অজ্ঞান। চোখ খুললো আমার, পরের দিন সকালবেলা চোখ খুললো আমার মা জল মানে পরের দিন সকালবেলা নাকি ওরা সারা গ্রামের লোক খুঁজে নাকি আমাকে শ্মশানের একদম শেষ প্রান্তে পায়, ঠিক আছে, একদম শেষ প্রান্তে পায় আমাকে কিরকম জলের ছিটে দিয়ে আমাকে তোলে। আমার কিন্তু পুজোর জায়গায় পাইনি, এটাই হচ্ছে মেন কথা যে আমি ছিলাম আর চোখ বন্ধ হওয়ার আগে ছিলাম পুজোর জায়গায়, কিন্তু আমাকে পাওয়া গেছিল নাকি শ্মশানের একদম শেষ প্রান্তে, ঠিক আছে। এবার ওরা আমাকে মানে বাড়িতে নিয়ে আসে, আমার জল ফল সেটা, এবং ডাক্তারও দেখেছিল। ডাক্তার দেখার পর ওরকম আমাকে বললো যে ওরকম অজ্ঞান হয়ে গেছে, সেরকম মানে কিছু টেনশনের কিছু নেই। তো আমার ওরকম চোখ খোলে তখন আমি মানে তখন আমাকে মানে তখন এটা জানতে পারি আমি যে মানে সব থেকে যেটা খারাপ জিনিস সেটা হচ্ছে গিয়ে সেদিনকে রাত্রেবেলা যখন তারা ওই মোষটাকে ভাসানোর জন্য সব মানে ওর মামারা যায় গ্রামের লোক, তখন নাকি সেখানে তান্ত্রিক আর কৌটো দুটোই ছিল না। তান্ত্রিক আর কৌটো দুটোই ছিল না? দুটোই নেই, তান্ত্রিকও উধাও কৌটো উধাও। আচ্ছা আচ্ছা। এবার সেদিনকে নাকি রাত্রেবেলা তারা মোষ ভাসিয়েছে যা শুনলাম, বাট আমি দেখতে পাইনি সেটা। মানে ওদের কাছে রিচুয়ালটা আগে,
ঠিক আছে, মানে আমাকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে সেটা নিয়ে কোনো মানে ওদের কোনো মানে ওদের বাড়ির লোকের কোনো মাথা ব্যথা নেই। তোমার বাবা মা তো হাপিত্তেশ করছে পুরো। হ্যাঁ, আমার বাবা মা তো হাপিত্তিশ করছে, আমার বাবা মা তো খুঁজে যাচ্ছে আমাকে। এবার এবার সেই যে গ্রামে সেই বললাম না দাদু, যে আমাকে দেখে ওই ঘটনাটা বলেছিল, সেও আমার বাবা মার সাথে নাকি আমাকে খুঁজছিল। সেই নাকি আমাকে সকালবেলা ওইখানে ওখানে খুঁজে পায়, এবং নাকি তখন কটা বাজে, তখন ভোর 5টা বাজে যখন নাকি আমাকে খুঁজে পেয়েছিল। আর ওরা 3টের সময় ওই মোষ ভাসিয়ে দিয়ে চলে গেছে, বাড়ি ঢুকে গেছে ওরা। মানে ওদের কোনো হোশ মানে ইসে নেই যে ওদের বাড়িতে গেছি, এরকম এরকম কেস হয়েছে, ওদের জন্যই হয়েছে, কিন্তু তারা যে আমাকে খুঁজবে। ওরা 3টের সময় গিয়ে সবাই শুয়ে পড়েছে। তোমার বন্ধু বান্ধব, তাদের বাবা মা? আমার বন্ধুরা ছিল, আমার ওই স্বর্ণালী রাত ছিল, আর ওই দাদুটা, আর আমার ওই মানে আমার মার বাবা। আর স্বর্ণালীর বাবা মা? স্বর্ণালী বাবা মা ছিল না, স্বর্ণালী বাবা মা ছিল না। ওরা এরকম 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 ঘটনা। এবার আমি জানতে পারলাম যে ওরকম নাকি দুজনকেই নাকি সকালবেলা মানে রাত্রেবেলার থেকে খুঁজে পাওয়া যায়নি, হ্যান ত্যান। এবার এখানে একটা জিনিস, এবার আমরা সেদিনকে সকালেই বাড়ি চলে আসি। সেদিনকে সকালবেলায় আমরা প্যাক করে বাড়ি চলে আসি, যেহেতু আমার শরীরটা ভালো নেই, মা বললো যে আর থাকবো না। সেদিনকে আমরা এবার হলো কি আমরা বাড়িতে ফিরতেও পারলাম। প্রথমে বললাম যে গাড়ি স্টার্ট হচ্ছিল না, এবার যেন কি হলো, সকালবেলা ওঠার পর থেকেই ওই গন্ধটাও না আমি আর পেলাম না, কোনো সমস্যা হলো না, কিছু হলো। জাস্ট আমার এইটুকুনি মানে বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে, সেটা খুব ভালো হয়েছে। ওই খারাপ ইনটিউশন যেগুলো আমার আসছিল সেটা হওয়া বন্ধ হলো। তো আমরা যেটা হলো সবাই মিলে আমরা ব্যাক করলাম, স্বর্ণালী মা বাবার সাথে আমরা ব্যাক করলাম। মা বাবার রাজরাও মানে রাজের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি একটা গাড়ি করেই গেছে আমরা সবাই, তো সবাই মিলে আমরা মানে ব্যাক করে গেলাম একসঙ্গে। সেদিনকে রাত্রেবেলায় আমরা পৌঁছেছিলাম দুপুর 3টের সময় বাড়িতে। সেদিনকে সন্ধ্যাবেলায় আমি আমার গুরুদেবের বাড়ি যাই। আচ্ছা, কি হয়েছিল জানার জন্য। এবার বলি, আমি তোমাকে বললাম না বিদ্যুতের মধ্যে একজন অবয়বকে আমি দেখতে পেয়েছিলাম খাড়া হাতে। ওটা দেবীর কোন এক যোগিনী ছিল, মানে মা দক্ষিণাকালীরই কোনো এক যোগিনী ছিল। কারণ আমার গুরুদেব যত অনেক, সত্যি কথা বলতে আমার গুরুদেব অনেক কিছু জানে, কিন্তু উনি না খুব প্রচার বিমুখ, মানে খুব একটা হয় না মানে প্রচার করা জিনিসটা না উনি একদমই অপছন্দ। আর উনি তোমার সামনে উনি নর্মাল মানুষের মতো থাকে, মানে তুমি ওনার সামনে হয়তো দাঁড়িয়ে বুঝতে পারবে না যে উনি এত কিছু জানে। উনি খুব নর্মাল থাকে উনি। আচ্ছা, আমাকে বললো যে আমি ওরকম এরকম একজন যোগিনীকে পাঠিয়েছিলাম, তো ওই হয়তো তোকে বাঁচিয়েছে, হয়তো তুই তাকেই দেখতে পেয়েছিলিস শেষকাল। এরপরে স্বর্ণালীদের বাড়িতে এই পুজোটা হয়, মামার বাড়িতে। এবার শোনো, সেদিনকে সন্ধ্যাবেলা আমি স্বর্ণালীর সাথে আমি দেখা করি। স্বর্ণালী রাজ আমরা একসঙ্গে একটা ক্যাফেতে যাই আমার বাড়ির সামনে, সেই ক্যাফেতে গিয়ে দেখা করি। কবে এটা? মানে গুরুদেবের কাছ থেকে ফিরে আসার পর? সেদিনকে রাত্রেবেলায়, মানে আমরা দুপুর 3টের সময় পৌঁছাই, মানে বুধবার দিনের কথা বলছি আমি, বুধবার দিন দুপুর 3টায় পৌঁছাই বাড়িতে। সন্ধ্যাবেলা আমি আমার গুরুদেবের বাড়ি যাই। সেদিনকে ধর আমার গুরুদেবের বাড়ির থেকে বেরোই, তখন বাজে 8টা। আমার বাড়ির সামনে একটা ক্যাফে আছে, সেই ক্যাফেতে আমরা সবাই, যেহেতু আমাদের বাড়ি একদম কাছাকাছি, একই পাড়ার মধ্যে আমাদের 3জনের বাড়ি, তো আমরা 3জনে মিলেই ওই ক্যাফেতে ডিসাইড করি যে দেখা করবো। মানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা হয় যে আমরা 3জনে, আমি বললাম যে তোরা ওই ক্যাফেতে আয়, আমি আসছি, কথা আছে। তো এবার ওই জন্য আমি গেলাম। স্বর্ণালী যেখানে ওখানে গিয়ে যা বললো, মানে ভাবার বাইরে। কেন? কৌটোটা নাকি তার ঠিক জায়গাতে ঠিক সময় পৌঁছে গেছে। মানে ওই পাতালঘর যেটা হয়, গুপ্তঘর নাকি বন্ধ করতে যাওয়া হয়, কৌটোটা নাকি সেইখানেই ছিল। আচ্ছা আচ্ছা। এন্ড সব থেকে ইন্টারেস্টিং জানো কি? পুকুরের মধ্যে সন্ধেবেলা একটা মাথা কাটা লাশ ভেসে উঠেছে। আচ্ছা, কিসের লাশ? মানুষের লাশ, কেউ জানে না কে, আইডেন্টিফাই করা যাচ্ছে না। এই তান্ত্রিকের খোঁজ পাওয়া গেছিল? তান্ত্রিকের খোঁজও পাওয়া যাচ্ছে না। এরকম একটা ডেড বডি নাকি ভেসে ওঠে উপরে, কার ডেড বডি সেটাও নাকি কেউ জানে না। সেটা নাকি প্রচন্ড ভাবে পচা, মানে হয় না ফুলে উঠলে যেরকম হয় জিনিস বডি, ওরকম বডি ফুলে উঠেছে। এখনো কি এই গৃদ্ধমুখীর পুজো হয়? এবার এখানে একটা ঘটনা ঘটে। ওই ঘটনাটার পরেই আমাদের সাথে স্বর্ণালীদের পরিবারের সম্পর্ক আস্তে আস্তে মানে খারাপ হতে শুরু করে। এখন সেটা একদমই মুখ না দেখা দেখিতে পৌঁছে গেছে।
স্বর্ণালীর সাথে আমার কথা হয়, যেটা হয়তো ওর বাড়ির সাথে আমার বাবা মায়ের হয়তো কিছু সমস্যা থাকতে পারে, কিন্তু স্বর্ণালীর সাথে আমার কথা হয়। যতদূর জানতে পারলাম যে কোভিডে নাকি ওর মামাও নাকি মারা গেছে, সেবার প্রথম কোভিডেই ওর মামা মারা যায়। আর এখন নাকি সেই বাড়িটিতে ওই কৌটো বের করে আর পুজো হয় না, কারণ তান্ত্রিককেও খুঁজে পাওয়া যায়নি। এখন খালি শুধু একজন নতুন পুরোহিত আছে, সে নাকি শুধু এসে ওই বলিগুলো দিয়ে যায়। 1 বছর কোভিডের সময় নাকি 1 বছর পুজো বন্ধ ছিল, সেই সময়তে নাকি মানে ওদেরকে লিটারালি হয় না মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। কে মেরে ফেলার চেষ্টা করেছে? ওরা বলতে চায় না কে, ওরা খোলসা করে এগুলো কিচ্ছু বলতে চায় না যে এরা কে, কারণ ওরা তো পুরোপুরি সাইকো। ওরা ওর মামা দিদা মানে মামি আর দিদা পুরো সাইকো। ওরা কিচ্ছু খোলসা করে বলতে চাইছে না যে কি হয়েছে না হয়েছে। স্বর্ণালীর মুখে আমি যেটুকু শুনেছি, স্বর্ণালীও খোলসা করে কিছু বলতে চাইছে না। বলছে আমার দিদাকে তো দিদার মামিকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। বংশের আর কোনো ছেলে বেঁচে নেই, ওই সারা বংশে শুধু ওনার ওই বিধবা মামি আর ওই বিধবা দিদা। আর ওদের যে মেয়েটা ছিল সে? আর ওদের আর বেঁচে আছে শুধু একজন, কে, শুধু ওর মেয়ে মানে ওই মামির মেয়ে আর স্বর্ণালীর মা। ছেলে আর কেউ নেই? ছেলে আর কেউ নেই। ম্যাক্সিমাম ছেলেই ওরকম বিয়ে হবে তার আগেই মারা গেছে। যেরকম ওর দাদার কেসটা বললাম যে একটা মেয়ের সাথে সম্পর্ক হয়েছিল, মারা গেল, এরকম টাইপ কি মানে ধরো বিয়ে ঠিক হয়েছে মারা গেছে, এরকমও হয়েছে। বিয়ে ঠিক হয়েছে, পাকা কথা হয়েছে, পরের দিন মারা গেছে, ছেলে মারা গেছে। দেখো, এতজনের ক্ষতি যখন করেছে একটা ফ্যামিলি, ঠিক আছে, কিছু না কিছু বংশদোষ তো তারা পাবেই, তাই না? বংশ নির্বংশ হয়ে গেছে। ওরা কম লোককে মেরেছে, মানে ওদের তো ওটা একটা খুনি পরিবার। আমি তো বলি ওটা একটা, আমি তো ইভেন এখনো বলি যে ওটা একটা খুনি পরিবার। ওদের বাড়ির প্রত্যেকটা লোক পাগল। রিসেন্টলি এখন জানি না কি খবর, লাস্ট আমি 2020তেই আমার স্বর্ণালীর সাথে মানে বলতে গেলে ঠিকঠাক মতো কথা হয়েছিল এইসব বিষয় নিয়ে, 20তেই পুজোর সময়। তারপরে আমি জানি না এখনো পুজো কন্টিনিউ হচ্ছে কি হচ্ছে না, কিন্তু শুনেছিলাম যে ওর মামা মারা গেছে হ্যান ত্যান। শুধু বলিটা নাকি দেওয়া, মানে সে বছর নাকি শুধু বলি দেওয়া হয়েছিল, আর কিছুই করা হয়নি, শুধু বলি দেওয়া হয়েছিল। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিন। কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন, খুব তাড়াতাড়ি আসছি রবিবার দিন দুপুর ঠিক 3টের সময় এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিং নিয়ে। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন। বাঁদিকের ভিডিওটা অবশ্যই দেখবেন কিন্তু।